Assalamu alaikum everyone. Welcome to our online class. I am Antara Anu. Today I will discuss about the famous short story Cat in the Rain by Ernest Hemingway from the syllabus of honors first year. Hope you all will be benefited from this video class. আমাদের অনার্স প্রথম বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের সিলেবাসে একটা ফিকশনাল স্টোরি হচ্ছে ক্যাট ইন দি রেইন, খুব ছোট একটা গল্প। তো আমরা আজকে এটা সম্পর্কে আলোচনা করব। উম সবাই হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আশা করছি উপকৃত হবেন। ক্যাট ইন দি রেইন স্টোরিটা হচ্ছে লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। আমরা প্রথমে রাইটারের লাইফ এন্ড ওয়ার্ক সম্পর্কে কিছু জানবো। তার জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু ব্রিফলি জেনে নেব। আর্নেস্ট হেমিংওয়ে তিনি জন্মগ্রহণ করেছেন 21 জুলাই 1899 এট ওক পার্ক, ইলিনয়েস। আর তিনি মৃত্যুবরণ করেছেন 2 জুলাই 1961। আর তিনি কিভাবে মারা গেছেন? তিনি হচ্ছে সুইসাইড করেছিলেন। কিল হিমসেলফ বাই শুটিং। তিনি শটগানের মাধ্যমে নিজেই নিজেকে খুন করে ফেলেছেন। আর মানে তিনি হচ্ছে কোন যুগের লেখক? তিনি তার তার জীবনকালে, তার জীবদ্দশায় হচ্ছে আমরা ২ টা লিটারেরি পিরিয়ড পাই। সেটা হচ্ছে মডার্ন এজ 1901 থেকে 1939। আর পোস্ট মডার্ন এজ যেটা 1939 এ স্টার্ট হয়েছে আর এখন পর্যন্ত চলছে। তো আমরা তাকে মডার্ন এজের কবি না, সরি, মডার্ন এজের লেখক বলতে পারি। আর তার ফেমাস লিটারেরি ওয়ার্ক হলো 'দি সান অলসো রাইজেস', 'ম্যান উইদাউট ওমেন'। এটা হচ্ছে তার একটা স্টোরি কালেকশন, শর্ট স্টোরি কালেকশন। 'এ ফেয়ারওয়েল টু আর্ম', 'উইনার টেক নাথিং', এটাও হচ্ছে তার একটা স্টোরি কালেকশন। এরপর হচ্ছে 'গ্রিন হিলস অফ আফ্রিকা', 'টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট'। 'টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট' এটা হচ্ছে তার পলিটিক্যাল একটা নোভেল, মানে রাজনৈতিক বিষয় নিয়ে তার একটা উপন্যাস। 'ফর হোম দি বেল টোলস'। তার যতগুলো উপন্যাস আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট সেলিং উপন্যাস। মানে তিনি যত উপন্যাস লিখেছেন, বেস্ট সেলিং বলতে তো আমরা বুঝি। মানে হচ্ছে তার যতগুলা উপন্যাস পাবলিশড হয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিত উপন্যাস। তারপর আরেকটা হলো 'দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি'। এটা হলো নভেলা। তো নভেলা কি? নভেলা হচ্ছে যেটা শর্ট স্টোরিও নয়, আবার হচ্ছে আ মানে নভেলও নয়। মানে শর্ট স্টোরির চেয়ে বড় হবে কিন্তু নভেলের চেয়ে হচ্ছে একটু ছোট হবে। সেগুলোকে বলা হচ্ছে নভেলা। তো 'দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি' এটা হলো একটা নভেলা। আর তিনি তার লিটারেরি ওয়ার্ক এর জন্য ১৯৫৩ সালে নোবেল প্রাইজ পান। তো তার অ্যাওয়ার্ড হচ্ছে নোবেল প্রাইজ 1953। তো এই গেল হচ্ছে আমাদের রাইটার সম্পর্কে। তো আমাদের রাইটার সম্পর্কে এটুকু জানলেই ইনশাআল্লাহ হবে। এরপর আমরা 'ক্যাট ইন দ্য রেইন' এই গল্পটার মধ্যে কি ক্যারেক্টার আছে তাদের সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। এই গল্পটার মধ্যে মেইন ক্যারেক্টার হচ্ছে ৩ জন। মেইন ক্যারেক্টার ৩ জনের সঙ্গে আরেকজন ক্যারেক্টার থাকে, আ যাকে মেইন ক্যারেক্টার বলা যায় না কিন্তু সে গল্পটার মধ্যে ইনক্লুডেড আছে। তো গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে, সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে আমেরিকান ওয়াইফ। একজন একটা আমেরিকান ওয়াইফ। তো সে কেমন? তার বয়স হচ্ছে খুবই অল্প, ইয়ং গার্ল। আর যে অলওয়েজ লনলি ফিল করে। মানে সে হচ্ছে তার হাসব্যান্ডের সাথে থাকে কিন্তু তারপরেও সে অলওয়েজ লনলি ফিল করে। আর জর্জ হচ্ছে তার হাসব্যান্ডের নাম। গল্পের আরেকটা ক্যারেক্টার হচ্ছে জর্জ। আর সে জর্জ হচ্ছে ওই হাসব্যান্ডের নাম। আর সে হাসব্যান্ডটা কেমন? অ্যান ইরেসপন্সিবল হাসব্যান্ড। মানে অনেক দায়িত্বজ্ঞানহীন। তার ওয়াইফের প্রতি তার কোনো মানে অ্যাটেনশন নাই, এরকম একজন হাসব্যান্ড। মানে হু ডাজন্ট পে অ্যাটেনশন টু হিজ ওয়াইফ। মানে সে তার ওয়াইফকে একদমই মানে অ্যাটেনশন দেয় না। মানে ওয়াইফের কোনো কেয়ার করে না। এরকম টাইপের একজন হাসব্যান্ড। এরকম হাসব্যান্ড তো আমরা অনেক দেখি আমাদের আশেপাশে। উনিও হচ্ছে এরকম একজন হাসব্যান্ড। তো আরেকটা হচ্ছে হোটেল কিপার বা প্যাড্রনি। প্যাড্রনি এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এটার মানে হচ্ছে, সরি, ইটালিয়ান ওয়ার্ড। এটার মানে হচ্ছে হোটেল কিপার বা হোটেল ওনার। তো ওই গল্পের যে হোটেল কিপার সে কেমন? হোটেল কিপারের ক্যারেক্টারটা হচ্ছে খুব রেসপন্সিবল। মানে তিনি খুব রেসপন্সিবল মানুষ। একজন ওনার হিসেবে তার যা দায়িত্ব থাকা উচিত, দায়িত্ব পালন করা উচিত, তিনি সেটা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করেন। A responsible owner who seriously takes all the complaint of the guest and tries to solve them.
মানে তার যে হোটেলে যত গেস্টরা আসে, তাদের সুবিধা-অসুবিধা সকল দিকে তিনি খেয়াল রাখেন। কেউ কোনো কমপ্লেইন করলে তিনি সেটা হাসিমুখে গ্রহণ করেন এবং মানে যত দ্রুত সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করেন। তো সেই হিসেবে আমরা দেখি তিনি হচ্ছে একজন রেসপন্সিবল হোটেল কিপার। আরেকজন মেইড। তো হোটেলগুলাতে কি থাকে প্রত্যেকটা রুমের জন্য ১ জন বা ২ জন করে মেইড ঠিক করে দেওয়া থাকে যে এই রুমের যে লোকজন থাকবে তাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব হচ্ছে তার। তো এখানে যে মেইডটা ছিল এই গল্পের সেই মেইডটার দায়িত্ব ছিল এই আমেরিকান যে কাপলটা এই কাপলের দেখভাল করার জন্য এই মেইডকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ওই মেয়েটা কেমন ছিল? এ গুড ওমেন। মানে তিনি একজন মহিলা, তিনি মহিলা হিসেবে ভালো ছিলেন। কিন্তু তিনি ইংলিশ বুঝতে পারতেন না। এ গুড ওমেন হু ডোন্ট নো ইংলিশ। শি টেকস কেয়ার অফ দ্যা আমেরিকান কাপল। তো তার দায়িত্ব ছিল ওই আমেরিকান কাপলের দেখভাল করা। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার সম্পর্কে। আচ্ছা। তো আমরা গল্পে যাওয়ার আগে গল্পের সেটিংটা সম্পর্কে কিছু বলে নেই। সেটা হচ্ছে এই গল্পটার সেটিংটা হচ্ছে কোথায়? ইটালির একটা হোটেল রুমে। ইটালির একটা হোটেল তো ওই হোটেলটার মধ্যে কি করে? একটা আমেরিকান কাপল। মানে ওই হোটেলের মধ্যে যত কাপলরা আসছে বা যত লোকরা হচ্ছে ওখানে ঘুরতে গিয়েছেন, সবাই হচ্ছেন ইটালিয়ান। তারা সবাই ইতালীয় লোকজনই গিয়েছেন। কিন্তু শুধুমাত্র একজন আমেরিকান কাপল যারা কিনা আ হয়তোবা হলিডে কাটাতে বা হাসব্যান্ড ওয়াইফ ঘুরতে এইজন্য হয়তোবা মানে ওইখানে গিয়েছেন। তো ওই হোটেলে গিয়েছেন যে আমেরিকান ওয়াইফ আর তার হাসব্যান্ড জর্জ। তো সেখানে যাওয়ার পরে স্বভাবতই হাসব্যান্ড ওয়াইফ যখন কোথাও ঘুরতে যায় তো তাদের মধ্যে মানে তারা যে একসাথে টাইম স্পেন্ড করবে তো সেটা কেমন হওয়া উচিত? হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকলে তো সময়গুলা খুব সুন্দর মানে তারা ঘোরাঘুরি করবে, খুনসুটি করবে, তাদের সময়গুলা খুব সুন্দর কাটবে। এরকমটাই তো হওয়া উচিত। কিন্তু এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাবো যে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এখানে এখানে জর্জ নামের যে হাসব্যান্ডটা, তে আমরা ক্যারেক্টার পড়ার সময় পড়েছি যে তিনি হচ্ছেন একজন irresponsible হাসব্যান্ড। তার ওয়াইফের প্রতি তার তেমন কোনো অ্যাটেনশন নাই। তিনি গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে তিনি সারাক্ষণ বই পড়া নিয়ে ব্যস্ত। তার ওয়াইফ এখানে ঘুরতে চাইতেছে, তার ওয়াইফ এখানে মানে তার অনেক ইচ্ছার কথা প্রকাশ করছে যেগুলোর দিকে তার হাসব্যান্ড মানে তেমন কোনো অ্যাটেনশন দিচ্ছে না। এরকম টাইপের একজন হাসব্যান্ড। তো এরকম একজন হাসব্যান্ড যদি ওয়াইফের সঙ্গে কোথাও ঘুরতে যায় তাহলে সেই ওয়াইফের কি লনলি ফিল করা স্বাভাবিক না? তো আমরা গল্পে সেটাই দেখতে পাবো। এই ওয়াইফ হচ্ছে সে একাই মানে সে একা ঘুরতেছে, একা সে কাজ করতেছে। তার হাসব্যান্ড তাকে সময় দিচ্ছে না। এজন্য সে খুব লনলি ফিল করতেছে। তো সে লনলি ফিল করা থেকে তার এই ফিলিংস থেকে সে পরবর্তীতে কি করে? এইটা হচ্ছে আমরা গল্পে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গল্পের যে সেটিংটা, ওই যে ইটালিয়ান হোটেল। তো ওই হোটেলটা হচ্ছে কেমন? ওই হোটেলটা হচ্ছে আ একটা মানে সুন্দর একটা পরিবেশে যেটার সামনে একটা সমুদ্র আছে। ওই হোটেলটা সমুদ্রের দিকে মুখ করা। হোটেলের সামনে একটা পাবলিক গার্ডেন আছে। ওই গার্ডেনের হচ্ছে ওয়ার মনুমেন্ট আছে। তারপরে পাম ট্রি মানে অনেক সুন্দর তাল গাছ আছে বড়। তো গল্পের যে সেটিং এ সেখানে আমরা দেখতে পাবো যে খুব হেভি রেইন হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কথোপকথন, তারপরে ওয়াইফ পরবর্তীতে কি করে, তাকে কে হেল্প করে, কিভাবে হচ্ছে উম গল্পটা সামনের দিকে এগিয়ে যায় সেটা আমরা গল্প বললে বুঝতে পারব। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন মেইন গল্পে চলে যাই। আচ্ছা গল্পের শুরুতে আমরা এখানে একটা প্যারা দেখতেছি সেটা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। তো এটা আমাদের প্রয়োজন নেই। আমরা হচ্ছে ইংলিশ থেকে শুরু করব এখান থেকে। মেইন গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা গল্পটা পড়া শুরু করি। There were only 2 Americans stopping at the hotel. এখানে এই হোটেল বলতে কোন হোটেলকে বোঝাচ্ছে? ওই যে গল্পের সেটিং এ যে ইটালিয়ান হোটেলটা সেখানে। তো there are only 2 Americans মানে মাত্র ২ জন আমেরিকান ছিল। স্টপিং মানে তারা হয়তোবা কোন জায়গায় যাত্রা করতেছিল। যাত্রাপথে সেখানে তারা হোটেলে মানে উঠেছে আরকি। স্টপিং মানে স্টপিং মানে কোথাও থেমে যাওয়া। এটাই তো আমরা বুঝি। তো তারা কি করেছে এই আমেরিকান কাপলটা মানে ২ জন আমেরিকান তারা এই হোটেলে উঠেছে। শুধুমাত্র only 2 আমেরিকানস মানে কি এর দ্বারা কি বোঝাচ্ছে যে ওই হোটেলে আর বাকি যারা ছিল সবাই ইটালিয়ান শুধু তারা দুজনে আমেরিকান। They did not know any of the people they passed on the stair on their way to and from their room. They did not know মানে তারা মানে কাউকেই চিনে না। They did not know any of the people মানে তারা কোনো লোককেই চিনে না। They passed on the stair মানে stair মানে আমরা জানি সিঁড়ি। তো তাদের যে রুমটা সেটা ছিল আমরা গল্পে পাবো। তাদের রুমটা ছিল ৩ তলায়। তো তারা ৩ তলা থেকে নিচে নামার সময় বা উপরে ওঠার সময় যত লোককে দেখতো কাউকেই চিনতো না।
They stare on their way মানে তাদের যাতায়াতের সময় and from their room মানে তাদের রুম থেকে বের হয়ে উপরে ওঠা বা নামা মানে যেখানে যাক দেখা দেখা যেত যে আশেপাশে যতগুলো মুখ দেখা যাচ্ছে সব অপরিচিত। মানে কাউকে তারা চিনতে পারছে না। এরপর কি হলো? Their room was on the second floor ফেসিং দি সি। সেকেন্ড ফ্লোর মানে আমরা কি জানি? তৃতীয় তলা। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয় তলা, গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে নিচতলা। আর সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা। এটা আমরা সবাই জানি। তো দেয়ার রুম ওয়াস অন দি সেকেন্ড ফ্লোর ফেসিং দি সি। তো তৃতীয় তলায় তাদের রুমটা কোন দিকে মুখ করা ছিল? ফেসিং দি সি মানে সমুদ্রের দিকে মুখ করা ছিল তাদের রুমটা। তারপরে ইট অলসো ফেস দি পাবলিক গার্ডেন অ্যান্ড দি ওয়ার মনুমেন্ট। তো শুধু সমুদ্রের দিকেই মুখ করা ছিল না। তাদের রুমের ভিতর থেকে আরো কি, কি দেখা যেত? ইট অলসো ফেসড মানে তাদের রুমের দিকে যে রুমের মধ্যে যে জানালাটা ছিল সেখানে দাঁড়ালে মানে তাদের রুমটা ছিল ঐদিকে মুখ করা। তো সেখানে দাঁড়ালে তারা পাবলিক গার্ডেন দেখতে পেত অ্যান্ড ওয়ার মনুমেন্ট। তো ওয়ার মনুমেন্ট বলতে আমরা কি বুঝি? ওয়ার মনুমেন্ট মানে হচ্ছে মানে এক ধরনের ভাস্কর্য যেটা কোন যুদ্ধের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। তো যুদ্ধে হচ্ছে যারা শহীদ হয় তাদের মূর্তি তৈরি করা বা যুদ্ধের স্মৃতি রক্ষা করার জন্য কোনো স্মারক তৈরি করা। তো এরকম টাইপের যে ভাস্কর্যগুলো আছে এগুলাকে বলা হচ্ছে ওয়ার মনুমেন্ট। তো দেয়ার ওয়্যার বিগ পাম অ্যান্ড গ্রিন বেঞ্চেস ইন দি পাবলিক গার্ডেন। তো এই পাবলিক গার্ডেনে কি, কি ছিল? বিগ পাম, পাম মানে হচ্ছে ওই যে বড়, বড় তাল গাছগুলা। তো সেখানে অনেক বড়, বড় তাল গাছ ছিল অ্যান্ড গ্রিন বেঞ্চেস ইন দি পাবলিক গার্ডেন এবং অনেক হচ্ছে গ্রিন মানে সবুজ রঙের এখানে বেঞ্চ ছিল। পাবলিকদের মানে লোকজনদের বসার জন্য সেখানে বেঞ্চ ছিল। In the good weather there was always an artist with his easel. তো ইন দি গুড ওয়েদার মানে যখন ওয়েদারটা ভালো থাকে তখন কি হয় দেয়ার ওয়াজ অলওয়েজ অ্যান আর্টিস্ট মানে সেখানে দেখা যায় যে সবসময় কোনো না কোনো মানে আর্টিস্ট থাকে মানে শিল্পী থাকে এখানে আর্টিস্ট তো একটা প্রকৃতির মধ্যে যখন কোনো আর্টিস্ট যাবে তো সে অবশ্যই সেখানে চিত্রশিল্পী যাবে কারণ চিত্রশিল্পীরা সাধারণত প্রকৃতির মাঝে গিয়ে তাদের হচ্ছে আঁকা আঁকির যে বিষয়বস্তুগুলা তারা প্রকৃতি থেকে খুঁজে খুঁজে নেয় অধিকাংশ সময় তো উইথ হিজ এজেল মানে হচ্ছে একজন চিত্রশিল্পীর যে ক্যানভাস, রং তুলি মানে তার যে আঁকার যে সরঞ্জামাদি এগুলোকে একসাথে বলতেছি এজেল। তো যখন আবহাওয়া ভালো থাকে তখন কি করে ওই হোটেলের সামনে পাবলিক গার্ডেনে অলওয়েজ দেখা যায় একজন চিত্রশিল্পী সে তার মানে আঁকার সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে। এরকমটা দেখা যায়। তো এটা দেখে কি বোঝা গেল যে আ আমেরিকান ওয়াইফ আর হাসব্যান্ড যখন সেখানে গিয়েছে তখন আবহাওয়া ভালো ছিল না। এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো আর্টিস্ট লাইক দি ওয়ে দি পাম গ্রিউ মানে আর্টিস্টরা পছন্দ করে। আর্টিস্ট লাইকড মানে আর্টিস্টরা পছন্দ করে দি ওয়ে দি পালমস গ্রিউ যেভাবে এই তাল গাছগুলা বেড়ে ওঠে বা হচ্ছে নড়াচড়া করে এগুলা তাদের খুব পছন্দ। অ্যান্ড দি অ্যান্ড দি ব্রাইট কালার অ্যান্ড দি ব্রাইট কালারস অফ দি হোটেলস আবার হোটেলের যে ব্রাইট কালার মানে হোটেলের যে রং করা ছিল খুব উজ্জ্বল কালার যেটা মানে ওই প্রকৃতির সঙ্গে খুব মানানসই দেখতে খুব সুন্দর ফেসিং দি গার্ডেন অ্যান্ড দি সি ফেসিং দি গার্ডেন অ্যান্ড দি সি। তো এই হোটেলটা যে গার্ডেনের দিকে এবং সমুদ্রের দিকে মুখ করে থাকা যে হোটেলটা, এই হোটেলের যে কালার, এটা হচ্ছে চিত্রশিল্পীদের কাছে খুবই মানে পছন্দনীয়। তারা এই পরিবেশটা খুব পছন্দ করে। ইটালিয়ান ক্যাম ফ্রম এ লং ওয়ে অফ মানে ফ্রম এ লং ওয়ে মানে বহু দূর থেকে আসে। কারা আসে? ইটালিয়ান। তো ইটালিয়ানরা বহু দূর থেকে আসে টু লুক আপ এট দি ওয়ার, টু লুক আপ মানে দেখার জন্য। দি ওয়ার মনুমেন্ট। মানে এই যে এই পাবলিক গার্ডেনে যে ওয়ার মনুমেন্ট গুলা আছে এটা শুধুমাত্র এটা দেখার জন্যই বহু দূর দূরান্ত থেকে ইটালিয়ানরা ওই হোটেলে ঘুরতে আসে। ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ অ্যান্ড গ্লিস্টেন্ড ইন দি রেইন। এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? এখানে এই ইট বলতে বোঝাচ্ছে হচ্ছে এই ওয়ার মনুমেন্টকে। তো এই ওয়ার মনুমেন্ট গুলা কিসের তৈরি? মেড অফ ব্রোঞ্জ, ব্রোঞ্জের তৈরি। আর ব্রোঞ্জের জিনিসপত্র এটা স্বভাবতই সেখানে যদি আরেকটু পরিষ্কার করা হয় বা বৃষ্টির ফোঁটা যদি তার উপরে পড়ে তাহলে সেটা তো চকচক করবে। গ্লিস্টেন্ট মানে হচ্ছে কোনো কিছু চকচক করা। তো দেখা যাচ্ছে যে কি বৃষ্টির পানিতে ওই ওয়ার মনুমেন্টে যে ব্রোঞ্জের তৈরি যে ওয়ার মনুমেন্টটা সেটা আরো বেশি চকচক করতেছে। ইট ওয়াজ রেইনিং মানে যে সময় তারা হোটেলে ঘুরতে গিয়েছে ওই সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। দি রেইন ড্রিপড ফ্রম দি পাম ট্রিজ মানে এই আ তাল গাছের যে পাতাগুলো ছিল, ডাল শাখা-প্রশাখা ছিল সেখান থেকে মানে রেইন ড্রিপড মানে ড্রপিং ওয়াটারফল মানে বৃষ্টির ফোঁটা সেখান থেকে পড়ছিল আরকি। ওয়াটার স্টুড ইন পুলস অন দি গ্রাভেল পাথস
গ্রেভেল পাথস মানে কি? গ্রেভেল পাথস মানে হচ্ছে পায়ে হাঁটা পথ। তো ওই হোটেলের সামনে হোটেলের মেইন গেট থেকে পাবলিক গার্ডেন পর্যন্ত একটা পায়ে হাঁটা পথ ছিল। ওই পায়ে হাঁটা পথের উপরে এক জায়গায় একটা পুল ছিল। পুল মানে আমরা কি জানি? মানে আমরা পুল মানে তো আমরা জানি। পুল হচ্ছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি স্থানান্তর করার জন্য যে রাস্তার যে থাকে পুলগুলা, এগুলাকে হচ্ছে পুল। তো ওয়াটার স্টুড ইন দি পুলস মানে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পুলের মধ্যে পানি দিয়ে একদম ভরে গেছে। ওই গ্রাভেল পাথের উপর যে পুলটা ছিল সেটা পানি দিয়ে ভরে গেছে। তো দি সি ব্রোক ইন এ লং লাইন। তো ওই হোটেলের সামনে যে সমুদ্রটা ছিল, বৃষ্টি মানে আবহাওয়া অনেক খারাপ। তারপরে সমুদ্রের সি ব্রোক ইন এ লং লাইন মানে সমুদ্রের ঢেউগুলা মানে অনেক লম্বা লাইন ধরে আসতেছিল। মানে ব্রোক মানে লাইন ধরে আসতেছে, লাইন আবার মানে ঢেউ ভেঙে যাচ্ছে। ইন দি রেইন মানে বৃষ্টির মধ্যে অ্যান্ড স্লিপ ব্যাক ডাউন। স্লিপ ব্যাক ডাউন মানে স্লিপড ব্যাক ডাউন মানে হচ্ছে পিছলে আছড়ে পড়া। দি বেজ টু কাম আপ অ্যান্ড ব্রেক এগেইন ইন এ লং লাইন ইন দি রেইন। তো এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে আমরা সমুদ্রে যারা সরাসরি দেখেছি বা ভিডিওতে দেখেছি, জোয়ারের সময় সমুদ্রের পানিটা কি করে মানে ঢেউটা কি করে মানে আসে। মানে অনেক লম্বা লাইন ধরে আসে। আসার পরে কি করে ওই ঢেউটা আবার ব্রেক করে। ব্রেক করার পরে আবার হচ্ছে নিচের দিকে পিছলে পড়ে যায়। তো এখানে মূলত এটাই বোঝাচ্ছে যে এই বৃষ এমে এমনিতে হেভি রেইন হচ্ছে। তার মধ্যে এই যে আবহাওয়া খারাপ। বৃষ্টির মধ্যে অনেক সময় ঝোড়ো বাতাস থাকে। তো এই সময় কি করছে এই সমুদ্রের সমুদ্রের ঢেউগুলা অনেক লম্বা লাইন ধরে আসছে। আবার এগুলো স্লিপ ব্রেক করতেছে। করার পরে আবার আসতেছে, আবার ব্রেক করতেছে লম্বা লাইনে। এটাই বোঝাচ্ছে। The motor cars were gone from the square by the Weir monument. তো এখানে মোটর কারস মানে হচ্ছে এই যে ইঞ্জিন চালিত গাড়িগুলা। এখানে মোটর কারস গুলা কাদের হবে? অবভিয়াসলি যারা হোটেলে ঘুরতে এসছে, হোটেলে যে গেস্টরা এসেছে তাদের মোটর কারস। তো তারা কি করতেছে হোটেল থেকে বের হয়ে মোটর কার নিয়ে হচ্ছে মানে ঘুরতে যে যাবে, মোটর কারগুলো কোন দিক দিয়ে যাচ্ছে? স্কয়ার। ওয়্যার গন ফ্রম দি স্কয়ার। স্কয়ার বলতে এই যে হোটেলের সামনে যে মাঠটা এটা হচ্ছে একটা স্কয়ার মাঠ, একটা স্কয়ার গ্রাউন্ড, একটা বর্গাকার মাঠ। তো ওই মাঠ দিয়ে ক্রস করে এসে ওই ওয়ার মনুমেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছে এই গাড়িগুলো। Across the square in the doorway of the cafe, a waiter stood looking out at the empty square. তো across the square in the doorway. Across মানে হচ্ছে কোনো কিছু ক্রস করা। তো ওই স্কয়ার মাঠটা ক্রস করে আসার সময় যে দরজাটা আছে ইন দি ডোরওয়ে অফ দি ক্যাফে ওই যে এখানে হোটেলটাকে ক্যাফে হিসাবে বলা হচ্ছে আরকি। তো ওই ক্যাফের যে ডোরওয়েটা আছে, প্রবেশ পথটা আছে, সেখানে একটা ওয়েটার, এ ওয়েটার স্টুড লুকিং এ ওয়েটার স্টুড মানে ওয়েটার দাঁড়িয়ে আছে লুকিং আউট এট দি এম্পটি স্কয়ার। মানে সে কি করছে ওই ডোরওয়েতে দাঁড়িয়ে এই যে ফাঁকা মাঠটা আছে সেটার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা থাকুক। তো এই যে পুরা সেটিংটা এটা আমরা কার চোখ থেকে দেখতে পাচ্ছি? ওই আমেরিকান কাপল যে রুম থেকে তাদের রুম থেকে কিরকম দেখা যায়? আমরা মূলত সেই বিষয়টা এখানে দেখলাম। তারপর The American wife stood at the window looking out. ওই ৩ তলায় যে রুমটাতে ওইখানে যে আমেরিকান ওয়াইফ ছিল, সে হচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে ছিল বাইরের দিকে তাকিয়ে লুকিং আউট। সে বাইরের দিকে তাকিয়ে ছিল, জানালার পাশে দাঁড়িয়ে ছিল। আউটসাইড রাইট আন্ডার দেয়ার উইন্ডো মানে তাদের আন্ডার দেয়ার উইন্ডো মানে তাদের জানালার ঠিক নিচে আউটসাইড মানে বাইরের দিকে তাদের জানালার ঠিক নিচে এ ক্যাট ওয়াজ ক্রাউচড আন্ডার ওয়ান অফ দি ড্রিপিং গ্রিন টেবলস মানে একটা মহিলা সে একটা জানালার পাশে দাঁড়িয়ে আছে ওই জানলাটার মানে ওই জানলা থেকে সে দেখতে পাচ্ছে যে তার রুমের ঠিক নিচে তাদের বিল্ডিং এর ঠিক নিচ বরাবর একটা বিড়াল হচ্ছে একটা বিড়াল ক্রাউস্ট মানে কি মানে গুটিসুটি মেরে বসে থাকা যতটা সম্ভব হচ্ছে নিজেকে একদম গুটিয়ে নেওয়া, গুটিসুটি মেরে বসে থাকা না? আন্ডার ওয়ান অফ দ্যা ড্রিপিং গ্রিন টেবলস। ড্রিপিং মানে হচ্ছে যার উপরে বৃষ্টির ফোঁটা পড়তেছে এরকম টাইপের কিছু। তো ওই গ্রিন টেবিলস এর ওখানে যেখানে গ্রিন টেবিলস যেগুলার উপরে বৃষ্টির ফোঁটা পড়তেছিল সেখানে মানে একটা গ্রিন টেবিলের নিচে একটা বিড়াল দেখতে পেল কি যে গুটিসুটি মেরে বসে আছে। এটা কে দেখলো? ওই আমেরিকান ওয়াইফ। তো দি ক্যাট ওয়াজ ট্রাইং টু মেক হারসেলফ সো কম্প্যাক্ট দ্যাট শি উড নট বি ড্রিপড অন। তো বিড়ালটা দি ক্যাট ওয়াজ ট্রাইং তো বিড়ালটা চেষ্টা করছিল। কি চেষ্টা করছিল? obviously সে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল এরকমটাই তো হবে। to make herself so compact মানে so compact মানে হচ্ছে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখা যায়। তো বিড়ালটা চেষ্টা করছিল যতটা সম্ভব তার নিজেকে গুটিয়ে রাখা যায়। so that মানে যাতে করে she would not be dripped on মানে সে যেন ভিজে না যায় এজন্য সে চেষ্টা করছিল।
আর এই পুরো বিষয়টা নোটিস করছিল কি ওই আমেরিকান ওয়াইফ তার রুম থেকে। তো এতক্ষণ সে বাইরের পরিবেশ দেখলো, বিড়ালের অবস্থা দেখলো। দেখার পরে হঠাৎ করে তার কি মনে পড়লো যে হঠাৎ করে তার মনে হলো যে বিড়ালটা তার দরকার। মানে সে বিড়ালটা নিয়ে আসবে, তার লাগবে। তো সেজন্য সে তার হাসব্যান্ডের সঙ্গে এখন তার একটা কনভারসেশন হবে। সে তার হাসব্যান্ডকে কি বলছে আমরা একটু দেখি। তো সে তার হাসব্যান্ডকে বলছে কি, "I am going down and get that kitty." মানে the American wife said. তো আমেরিকান ওয়াইফ কি বলল তার হাসব্যান্ডকে যে, "I am going down." আমি নিচে যাচ্ছি and get that kitty এবং বিড়ালটাকে আমি নিয়ে আসবো। আমি বিড়ালটাকে যে গিয়ে নিবো। তো তখন তার হাসব্যান্ড তাকে অফার করলো যে, "I will do it." Her husband offered from the bed. মানে তার হাসব্যান্ড তখন কি ছিল? বিছানায় ছিল। তো বিছানায় যখন হয়তো শুয়ে আছে। তো তার হাসব্যান্ড তখন বিছানায় শুয়ে ছিল। সে তাকে বলল যে, "I will do it." এটা আমি করছি এটা। তোমার মানে সে আরকি বলতে চাইছে যে, "তোমার করতে হবে না। বৃষ্টির মধ্যে আমি করছি।" তো তখন ওয়াইফ বলল কি যে, "No, I will get it." না, তখন ওয়াইফ বলল যে, "না, তোমার করতে হবে না। এটা আমিই করব। I will get it. আমি গিয়ে নিয়ে আসবো।" তো the poor kitty out trying to keep dry under a table. মানে এই যে বেচারি একটা বিড়াল বাচ্চা। মানে পোর কিটি মানে সে খুব দরদ দেখিয়ে বলছে যে, এই যে পোর কিটি ট্রাইং টু কিপ ড্রাই আন্ডার এ টেবল। মানে একটা টেবিলের নিচে সে খুব কষ্ট করে নিজেকে শুকনো রাখার চেষ্টা করছে। মানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি এটা করব, নিয়ে আসবো তাকে। তো তখন বাইরে যে হেভি রেইন হইতেছে। তারা একটা কাপল সেখানে ঘুরতে গেছে। ওয়াইফ সে বলতেছে একটা বিড়াল তার দরকার। সে বিড়াল নিয়ে আসবে। বৃষ্টিটা হচ্ছে। তো হাসব্যান্ড এর কি উচিত ছিল যে মানে বউ যেহেতু বলছে যে আমি নিয়ে আসবো তখন হাসব্যান্ড একবার বলেই সে বলছে যে আচ্ছা ঠিক আছে। মানে তার কি করা উচিত ছিল সে নিজেকে নিয়ে আসবে। তার ওয়াইফ যদিও যেতে চায় কিন্তু মানে একজন হাসব্যান্ড হিসেবে এটাই তো করা উচিত যে সে নিজে গিয়ে নিয়ে আসবে। তার ওয়াইফকে দিবে। কিন্তু ওয়াইফ যখন একবার বলছে যে না আমি নিয়ে আসবো তখন সে কি বলল যে দি হাসব্যান্ড ওয়েন্ট অন রিডিং। তো এই কথা শুনে সে কি করলো? সে যে বিছানায় শুয়ে সে মানে পড়ছিল, সে আবার পড়ায় মন দিল। lying propped up with 2 pillows at the foot of the bed. তো সে কিভাবে ছিল? lying propped up. propped up মানে হচ্ছে একটু উঁচুতে। lying মানে হচ্ছে সে একটু উঁচুতে শুয়েছিল with 2 pillows মানে ২ টা বালিশের উপরে at the foot of the bed মানে বিছানার যে একদম লাস্ট মাথায় মানে বিছানার লাস্ট মাথায় ২ টা বালিশে রেখে সে বালিশে মানে হাফ শোয়া অবস্থায় হেলান দিয়ে সে বই পড়ছিল। এরকম ছিল। সেখান থেকে সে তার ওয়াইফকে বলল যে, "আমি নিয়ে আসি।" কিন্তু তার ওয়াইফ যখন না করল তখন সে আবার পড়ায় মন দিল। তো তখন যে ওয়াইফ বাইরে যাবে তাকে কিছু একটা বলা উচিত। তো সে বলল যে, "ডোন্ট গেট ওয়েট" হি সেড। সে বলল যে, "আচ্ছা ঠিক আছে যাও ভালো কথা। কিন্তু ভিজে যেও না যেন, হ্যাঁ? ডোন্ট গেট ওয়েট।" ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া। তো ডোন্ট গেট ওয়েট মানে তুমি ভিজে যেও না। তো দি ওয়াইফ ওয়েন্ট ডাউনস্টেয়ার। তো ওয়াইফ তার হাসব্যান্ডের কথা শুনে সে কি করল? মানে সে নিচে নেমে গেল। দি ওয়াইফ ওয়েন্ট ডাউনস্টেয়ার মানে ডাউনস্টেয়ার মানে কি? সিঁড়ির নিচে, সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়া। এটা হচ্ছে ডাউনস্টেয়ার। অ্যান্ড দি হোটেল ওনার স্টুড আপ। মানে ওয়াইফটা যখন ৩ তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন ওই গ্রাউন্ড ফ্লোরে যে হোটেল কিপারের যে অফিস রুম, আ হোটেল কিপারদের অফিস রুম গ্রাউন্ড ফ্লোরে থাকে। তো গ্রাউন্ড ফ্লোরে যে হোটেল কিপারের অফিস রুম ছিল, সেখান থেকে সে কি করল? সে স্টুড আপ মানে দাঁড়িয়ে পড়ল অ্যান্ড bowed to her. bowed মানে হচ্ছে কাউকে মানে মাথা নত করে কাউকে সম্মান জানানো। তো সে আমেরিকান ওয়াইফকে দেখে ওই হোটেল ওনার সে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানালো। as she passed the office মানে সে যখন অফিসটা ক্রস করে যাচ্ছিল, অফিসের পাশ দিয়ে যাচ্ছিল তখন হোটেল কিপার দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আচ্ছা, his desk was at the far end of the office মানে তার অফিস রুমটা কোথায় ছিল? তার অফিসের তার অফিস রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে একদম শেষ মাথায় মানে একদম এন্ড অফ দ্যা অফিস মানে একদম অফিসের লাস্ট মাথায় তার ডেস্কটা ছিল। মানে তার যে বসার জায়গাটা সেটা ছিল ওই অফিসের শেষ মাথায়। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান। তো ওই হোটেল ওনারটা কেমন ছিল তার ক্যারাক্টারটা একটু আমরা দেখিনি। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান তিনি ছিলেন মানে একজন বয়স্ক ব্যক্তি অ্যান্ড ভেরি টল খুবই লম্বা ছিলেন। তো তিনি হচ্ছে ওয়াইফকে দেখে ওই আমেরিকান ওয়াইফকে দেখে তিনি বললেন যে, "ইল পায়ভ" মানে এটার মানে সরি। দি ওয়াইফ সেইড মানে হোটেল ওনারকে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াইফ বলল যে, "ইল পায়ভ" এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে ইটস রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। শি লাইক দি হোটেল কিপার। তো তারপর মানে সে হঠাৎ করে একজন আননোন লোককে দেখলো যে তাকে এমন সম্মান করতেছে। তো তাকে দেখে ভালো লাগা স্বাভাবিক। তো সে লাইক দি হোটেল কিপার। তো সে হোটেল কিপারকে মানে তার পছন্দ করে ফেলা আরকি ভাল লাগলো। তো তখন হোটেল কিপার বলতেছে যে, "সাই সাইনোরা ব্রুটো টেম্পো।" এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে হ্যাঁ, মানে সাইনোরা মানে হচ্ছে ম্যাডাম। কাউকে মহিলাদেরকে সম্মান জানানোর জন্য সাইনোরা ওয়ার্ডটা ইউস করা হয়। তো হ্যাঁ, ম্যাডাম ব্রুটো টেম্পো, টেম্পো মানে হচ্ছে টাইম আর ব্রুটো মানে হচ্ছে ব্যাড টাইম, ব্যাড। তো এখানে ব্যাড টাইম বলতে এই যে ওয়েদার খারাপ এটা বোঝাচ্ছে। তো ইটস ভেরি ব্যাড ওয়েদার মানে আবহাওয়া খুবই খারাপ।
হি স্টুড বিহাইন্ড হিজ ডেস্ক ইন দি ফার এন্ড অফ দি টিম রুম। তো তার হোটেল রুমে তার যে ডেস্ক, অফিস রুমটা কেমন ছিল? অফিস রুমের যে আলোটা ছিল খুব মানে ডিম ছিল। খুব একটা উজ্জ্বল ছিল না। মানে হালকা আলোতে। তো সেখানে সে তার ডেস্কের পিছনে স্টুড বিহাইন্ড হিজ ডেস্ক। তার ডেস্কের পিছনে সে দাঁড়িয়ে ছিল। দি ওয়াইফ লাইকড হিম। তো সে ওয়াইফের সেই লোককে ভালো লেগে গেল। She liked the deadly serious way he received any complaints. আচ্ছা, the deadly serious way he received any complaint, মানে এখানে হি বলতে ওই হোটেল কিপারকে বোঝাচ্ছে। ডেডলি সিরিয়াস ওয়ে মানে খুব সিরিয়াস ভাবে, মানে অনেক, মানে কেউ যখন কোনো কমপ্লেইন করে সে অনেক মানে গুরুত্ব সহকারে, মানে ডেডলি সিরিয়াস বলতে এখানে অনেক গুরুত্ব সহকারে কোনো কিছুকে গ্রহণ করা, এরকমটা বোঝাচ্ছে। তো ডেডলি সিরিয়াস ওয়ে হি রিসিভড এনি কমপ্লেন্টস, মানে এই হোটেল কিপার মানে যেভাবে সিরিয়াস ওয়েতে মানুষের কমপ্লেইন গুলা গ্রহণ করতেছে, যেভাবে সেটা সলভ করার চেষ্টা করতেছে, তো এটা দেখে ওয়াইফের খুব ভালো লেগে গেছে আরকি। She liked his dignity. ডিগনিটি মানে আমরা জানি কি মর্যাদাবোধ বা সম্মানবোধ। সম্মানবোধ বলতে কি? মানে অন্যকে সম্মান দেওয়ার যে প্রবণতা, যার মধ্যে যত বেশি তার ডিগনিটি তত বেশি। তো ওই লোকের যে ডিগনিটি সেটা দেখে ওয়াইফের খুব ভালো লেগে গেছে। She liked the way he wanted to serve her. মানে এখানে হার বলতে কাকে বোঝাচ্ছে? ওই আমেরিকান ওয়াইফ। আর দি ওয়ে হি বলতে এই হোটেল কিপার। মানে হি ওয়ান্টেড টু সার্ভ হার। সার্ভ মানে হচ্ছে সেবা প্রদান করা। সে মানে যেভাবে দি ওয়ে মানে যেভাবে এই হোটেল ওনার এই ওয়াইফকে সেবা প্রদান করতে চাইতেছে, মানে যেভাবে তাকে হেল্প করছে সেটা তার অনেক ভালো লেগেছে। She liked the way he felt about being a hotel keeper. হি ফেল্ট হি ফেল্ট অ্যাবাউট বিইং এ হোটেল কিপার, মানে একজন হোটেল কিপার মানে হিসাবে তিনি যেরকমটা ফিল করেন একজন হোটেল ওনার হিসাবে, তার যে অনুভূতি, তার যে ব্যবহার, এগুলা সবকিছু দেখে তার মানে ভালো লেগেছে আরকি। মানে সে যে ১ম এ বলল যে তাকে তার পছন্দ হয়েছে। তো পছন্দের কারণগুলা কি, কি? সেগুলা এখানে আরকি বর্ণনা করা হয়েছে। She liked the old heavy face and big hands. তো এখানে উম ওই আমরা ১ম এই পড়েছি যে হোটেল কিপার হচ্ছে বয়সে হচ্ছে ওল্ড। তো তার বয়স ওল্ড হওয়ার সাথে, সাথে তার মুখটা হেভি হয়ে গেছে, হেভি ফেস অ্যান্ড তার হাতগুলো অনেক বড়, বড়, বিগ হ্যান্ডস। তো এখানে তার ক্যারেক্টারের সঙ্গে তার যে চেহারার মানে শারীরিক গঠন এটা পুরোপুরি মিলে গেছে আরকি। এটাই বোঝানো হচ্ছে যে she like his old heavy face and big hands, মানে তার বড়, বড় হাত, তার যে হেভি মুখ, তার যে ওল্ড এজ মানে সবকিছু মিলিয়ে তার ব্যবহার, তার ডিগনিটি, তারপরে কি বলা যাবে? মানে তার মানে পুরোটাই হচ্ছে মানে সবকিছু দেখে মানে তার ভালো লেগেছে আরকি। তো এরপর ভালো লাগলো। লাইকিং হিম, শি ওপেন দি ডোর অ্যান্ড লুকড আউট। মানে হোটেল রুমের যে মেইন দরজা ছিল সে সেটা ওপেন করলো। ওপেন দি ডোর অ্যান্ড লুকড আউট। সে বাইরে থেকে তাকালো। মানে বিড়ালটা খোঁজার জন্য আরকি। যে সে তো আসছে মূলত বিড়ালটা নেওয়ার জন্য। ইট ওয়াজ রেইনিং হার্ডার। মানে হার্ডার মানে কি? খুব কঠিনভাবে মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। এত পরিমাণ বেশি যে বাইরে যাওয়ার মতো অবস্থা নেই। তারপরও সে যাচ্ছিল। A man in a rubber cap was crossing the empty square to the cafe. মানে a man in a rubber cap. রাবার ক্যাপ মানে হচ্ছে রাবারের তৈরি একটা টুপি, একটা ক্যাপ সে মাথায় দিয়ে ওই লোকটা কি করছিল? was crossing মানে সে ক্রস করছিল। কি ক্রস করছিল? the empty square, ওই হোটেলের সামনে যে বর্গাকার মাঠটা আছে, একটা খালি মাঠ। সেই মাঠটা সে ক্রস করছিল টু দি ক্যাফে। মানে সে ক্রস করে কোথায় যাচ্ছিল? সে কি ক্রস করে হোটেলের দিকে আসছিল নাকি হোটেল থেকে বাইরে যাচ্ছিল? ফ্রম দি ক্যাফে হলে সে বোঝা যেত যে সে হোটেল থেকে বাইরে যাচ্ছে। যেহেতু টু দি ক্যাফে তার মানে সে বাইরে থেকে হোটেলের দিকে আসছে। ওই এমটি স্কয়ারটা ক্রস করতে, করতে। ঠিক আছে? তো তারপরে দি ক্যাট উড বি অ্যারাউন্ড টু দি রাইট। তো ওয়াইফটা মনে, মনে বলতেছে যে ক্যাটটা বিড়ালটা হয়তোবা এই যে ডান দিকে থাকতে পারে। উড বি অ্যারাউন্ড মানে থাকতে পারে যে এখানে আশেপাশে কোথাও আছে। ডান দিকে আশেপাশে কোথাও আছে। Perhaps she would go along under the apes এপস মানে হচ্ছে কার্নিশ। মানে বিল্ডিং এর ছাদে যে কার্নিশ থাকে, আমরা অনেক সময় দেখি না যখন বৃষ্টি পড়ে বিল্ডিং এর একদম, একদম নিচে কিন্তু পড়ে না, একটু সাইডে পড়ে। ওটা কি জন্য পড়ে? কার্নিশের জন্য। তো সে মনে, মনে ভাবতেছে যে পারহাপ সম্ভবত she could go মানে সে যেতে পারবে along একাই under the apes, মানে সে ভাবছে তার কাছে তো ছাতাও নাই, তাকে হেল্প করারও কেউ নাই। তো সে মনে, মনে ভাবতেছে যে যেহেতু ডান দিকেই হবে কোথাও, তো আমি এই কার্নিশের নিচ দিয়েই যেতে পারবো। মানে ভিজবো না আরকি। এরকম হয়তোবা যেতে পারবে। সে মনে, মনে এটা ভাবছে। তো তারপরে as she stood in the doorway, মানে সে যখনই মানে দরজা ক্রস করে সে যখনই দাঁড়াবে দরজার বাইরে, তখনই কি হইল? an umbrella opened behind her, মানে তার উপরে একটা মানে তার পিছন থেকে কে যেন একটা ছাতা মেলে ধরল।
ইট ওয়াজ দি মেড হু লুকড আফটার দেয়ার রুম। এটা হচ্ছে ওই সেই মেয়েটা যাকে আমরা ক্যারেক্টারে যখন আমরা পড়লাম যে একটা মেয়েটার কথা, ওই সেই মেয়ে যার কাজ ছিল কি হু লুকড আফটার দেয়ার রুম। এই মেয়েটার দায়িত্ব ছিল তাদের রুমে দেখাশোনা করা। তো সে কি করলো, একটা ছাতা নিয়ে তাকে পেছন থেকে মানে ছাতা মেলে ধরলো যাতে সে ভিজে না যায়। তো ইউ মাস্ট নট গেট ওয়েট শি স্মাইল্ড। তো সেই মহিলা মানে সে মানে একটু হেসে সে বলল যে ইউ মাস্ট নট গেট ওয়েট, মানে আপনার তো ভেজা উচিত হবে না, আপনি তো ভিজে যাচ্ছেন। তো স্পিকিং ইটালিয়ান, তিনি ইটালিয়ানে মানে তিনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ইংলিশে বোঝেন না। তো তখন ওয়াইফটা মনে মনে কি ভাবলো যে অফকোর্স দি হোটেল কিপার হ্যাড সেন্ট হার, মানে অবশ্যই এটা ওই হোটেল কিপারেরই কাজ, কারণ তিনি ছাড়া আর কি বা করবে এরকম দায়িত্বশীল কাজ আর কে করতে পারে। এটা মানে ওই আমেরিকান ওয়াইফ বলছে যে উইথ দি মেড হোল্ডিং দি আমব্রেলা অফ হার হার, মানে হোল্ডিং দি আমব্রেলা ওভার হার, মানে যে মেড দি মেড হোল্ডিং দ্য আমব্রেলা ওভার হার, মানে ওই আমেরিকান ওয়াইফের মাথার উপরে যে মেয়েটা ছাতা ধরেছিল উইথ মানে তার সাথে শি ওয়াকড অ্যালং দি গ্রেভেল পাথ, মানে সে কি করলো ওই যে পায়ে হাঁটা পথটা ছিল সেটা দিয়ে সে হেঁটে গেল আনটিল শি ওয়াজ আন্ডার আন্ডার দেয়ার উইন্ডো, মানে যতক্ষণ না সে কি করে তাদের যে রুমের যে জানালাটা সেটা নিচ পর্যন্ত সে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ সে কি করলো ওই পায়ে হাঁটা পথ দিয়ে ওই হেঁটে গেল কার সাথে, ওই যে মেয়েদের সাথে। দি টেবিল ওয়াজ দেয়ার, সেখানে ওই টেবিলটা ছিল। ওয়াস্ট ব্রাইট গ্রিন ইন দি রেইন, মানে বৃষ্টি হয়ে সেগুলা ওয়াশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আরো বেশি ব্রাইট হয়ে গেছে, আরো বেশি ব্রাইট গ্রিন হয়ে গেছে। দি টেবিল ওয়াজ দেয়ার ওয়াস্ট ব্রাইট গ্রিন ইন দি রেইন বাট দি ক্যাট ওয়াজ গন, কিন্তু সে গিয়ে বিড়ালটা কি পেলো না, দেখলো কি বিড়ালটা চলে গেছে। শি ওয়াজ সাডেনলি ডিসঅ্যাপয়েন্টেড, মানে হঠাৎ করে বিড়ালটাকে না পেয়ে সে এটা স্বাভাবিক যে তার মন খারাপ হয়ে গেল, সে তো আশা করে আসলো বিড়ালটাকে নেওয়ার জন্য, কিন্তু এসে যখন দেখলো যে বিড়ালটা নাই তখন সে স্বভাবতই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো দি মেড লুকড আপ অ্যাট হার, তখন সে যখন সেখানে গিয়ে একটা কিছু খোঁজাখুঁজি করছে তো তখন ওই মেয়েটা মানে তার সাথে যে হেল্পিং হ্যান্ড ছিল মানে তাকে সরি যে মেয়েটা ছিল উনি তার দিকে মানে তাকালেন আর কি। তো তাকে জিজ্ঞেস করতেছে যে হা পারডুটো কোয়ালসিও কোসা সাইনোরা, মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে তাকে জিজ্ঞেস করতেছে যে ম্যাডাম আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন, যে হ্যাভ ইউ লস সামথিং ম্যাম, মানে আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন। তো তখন ওয়াইফটা বলল কি যে দেয়ার ওয়াজ এ ক্যাট সেইড দি আমেরিকান গার্ল, তো আমেরিকান বলল যে এখানে তো একটা বিড়াল ছিল তাই না। তো তখন সে তো তাকে উল্টা সে তো মেয়েটকে প্রশ্ন করলো যে এখানে তো একটা বিড়াল ছিল থাকার কথা। তো তখন মেয়েট বলতেছে যে ক্যাট, মেলটাকে উল্টা প্রশ্ন করলো যে বিড়াল, এখানে বিড়াল ছিল, মানে তাদের সেন্সটা এরকম যে এখানে কি বিড়াল আসলে ছিল। তখন ওয়াইফটা বলতেছে যে সাই ইল গ্যাট্টো, হ্যাঁ মানে বলতেছে হ্যাঁ গ্যাট্টো মানে হচ্ছে ক্যাট, গ্যাট হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, এটা হচ্ছে ক্যাট। তো বলতেছে হ্যাঁ অবশ্যই ক্যাট হারসেলফ, হ্যাঁ এখানে একটা ক্যাট নিজেই ছিল। তো তখন মেড মানে মানে মেড তখন জোরে জোরে হেসে উঠছে যে মেড লাফ এ ক্যাট, মানে সে বলতেছে যে বিড়াল, এ ক্যাট ইন দি রেইন, মানে এই বৃষ্টির মধ্যে বিড়াল, মানে তার কাছে বিষয়টা খুব হাস্যকর লাগলো। মানে আমেরিকান ওয়াইফ যেখানে সিরিয়াস সেখানে বিষয়টা তার কাছে অনেক হাস্যকর লাগলো। আসলে হাস্যকর লাগাটাই স্বাভাবিক। কারণ আমাদের সবার ফিলিংস সবকিছুর প্রতি এক হয় না। আমাদের একজনের কাছে যেটা সিরিয়াস প্রবলেম, অন্যজনের কাছে সেটা হচ্ছে কোনো বিষয় না। তো এখানে আমেরিকান ওয়াইফ সে লনলি জীবনযাপন করে। এজন্য তার কাছে ওই বিড়ালটা অনেক ইম্পোর্টেন্ট ছিল। যেটার জন্য এত একটা হেভি রেইন, এত মানে হার্ডার বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও সে কি করছিল? বিড়ালটাকে নেওয়ার জন্য সে ৩ তলা থেকে বৃষ্টির মধ্যে নেমে আসছে। তো তার কাছে বিষয়টা সিরিয়াস। কিন্তু এই মেয়েটার কাছে এটা হাস্যকর বিষয় যে একটা বিড়ালের জন্য ভিজে, ভিজে এভাবে আসছে। আর এই বৃষ্টির মধ্যে এখানে একটা বিড়াল, বিষয়টা কেমন হাস্যকর না? তো এটা আরকি বোঝা গেল যে যেকোনো বিষয়ের প্রতি আমাদের একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম থাকে। যাই হোক আমরা গল্পে যাই। তো তখন ওয়াইফ বলতেছে ইয়েস, ইয়েস শি সেইড, সে বলতেছে হ্যাঁ ছিল তো আন্ডার দি টেবল, এই টেবিলের নিচেই তো ছিল। দেন ওফ আই ওয়ান্টেড ইট সো মাচ। তো তারপর আবার বলতেছে ওফ আই ওয়ান্টেড ইট সো মাচ, আমি এটাকে চাই, আই ওয়ান্টেড এ কিটি, আমি একটা বিড়াল চাই, একটা বিড়াল বাচ্চা আমার চাই, আমি এই বিড়ালটাকে খুব চাই, মানে সে যে বিড়ালটার প্রতি কি পরিমাণ হচ্ছে মানে কি বলে অ্যাট্রাক্টেড হয়ে গেছে এটা বোঝা গেল এই লাইন থেকে যে সে বিড়ালটাকে চাই, একটা বিড়াল বাচ্চা তার লাগবে। তো এরপর when she talked English the maid's face tightened, মানে এই আমেরিকান ওয়াইফ সে যখন ইংলিশে কথা বলছিল সে তো আমেরিকান, সে তো স্বভাবতই ইংলিশেই কথা বলবে। তো সে যখন হচ্ছে ইংলিশে কথা বলছিল তখন এই মেয়েদের ফেসটা টাইটেন হয়ে গেল, মানে তার মুখটা গম্ভীর হয়ে গেল, কারণ সে তো বুঝতে পারল না যে কি বলতেছে। তো তারপর সে বলতেছে যে কাম সাইনোরা শি সেইড, যে ম্যাডাম আপনি চলে আসুন, এখানে আর থাকা ঠিক হবে না, বৃষ্টি হচ্ছে তো আপনি ভিজে যাবেন। তো ইউ উই মাস্ট গেট ব্যাক ইনসাইড, আমাদের এখন অবশ্যই ভেতরে ঘরে ফিরে যাওয়া উচিত। ইউ উইল বি ওয়েট, আপনি তো ভিজে যাবেন। তারপর আমেরিকান ওয়াইফ বলল কি আই সাপোজ সো, মানে সে বলতেছে হ্যাঁ আমিও আমারও তাই মনে হয়, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। তারপর
দে ওয়েন্ট ব্যাক অ্যালং দি গ্রাভেল পাথ অ্যান্ড পাসড ইন দি ডোর। মানে তারা কি করলো? আবার ওই পায়ে হাঁটা পথ দিয়ে তারা আবার ভিতরে চলে গেল। আবার দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তো আমেরিকান ওয়াইফ দি মেড স্টেড আউটসাইড টু ক্লোজ দি আমব্রেলা। আমেরিকান ওয়াইফ ভিতরে চলে গেল কিন্তু ছাতাটাকে বন্ধ করার জন্য এই যে মেড ছিল সে দি মেড স্টেড আউটসাইড, সে বাইরে থেকে গেল। কারণ সে ছাতাটা বন্ধ করে নিয়ে তারপরে আসবে। এরপর অ্যাজ দ্য আমেরিকান গার্ল পাসড দি অফিস, যখন ওই আমেরিকান গার্ল অফিসটা পাস করে যাচ্ছিল। কার অফিস? ওই যে হোটেল ওনারের অফিস। দি প্যাড্রনি বোর্ড ফ্রম হিজ ডেস্ক। তো প্যাড্রনি মানে তো আমরা জানি প্যাড্রনি ইটালিয়ান ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে হোটেল ওনার। তো হোটেল ওনার তাকে দেখে আবার দাঁড়িয়ে তার ডেস্কের থেকে আবার দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। তো এই যে পুরো বিষয়টা সে আসার সময় হোটেল ওনার এত ওল্ড একজন মানুষ আর সে আমেরিকান ইয়ং গার্ল, বলতে ইয়ং গার্ল যেহেতু বলা হয়েছে তার মানে সে অল্প বয়স্ক মহিলা। তো একজন অল্প বয়স্ক মহিলাকে একজন হোটেল ওনার এত মানে বয়স্ক একজন মানুষ এভাবে সম্মান দিচ্ছে, বারবার তাকে দাঁড়িয়ে সম্মান করতেছে, তাকে এত পরিমাণে ইম্পর্টেন্ট ফিল করাচ্ছে। তো এই পুরা বিষয়টা নিয়ে তার মধ্যে কেমন ফিলিংস হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তো সামথিং ফিল্ড ভেরি স্মল, মানে তার ভিতরে খুব ছোট্ট, অ্যান্ড টাইট ইনসাইড দি গার্ল, মানে তার ভিতরে একই সাথে খুব ছোট মনে হচ্ছে আবার খুব মানে গভীর একটা মানে কি বলে খুব দৃঢ় একটা অনুভূতি তার ভিতরে ফিল হচ্ছে। দি প্যাডনি মেড হার ফিল স্মল অ্যান্ড এট দি সেম টাইম রিয়েলি ইম্পর্টেন্ট। মানে তার কাছে মানে স্মল কেন মনে হচ্ছে? তার নিজের কাছে নিজেকে ছোট কেন মনে হচ্ছে? কারণ মানে সে ভাবতেছে যে আমি যার সঙ্গে এখানে ঘুরতে আসছি আমার হাসব্যান্ড, সেই আমাকে হচ্ছে পাত্তা দিচ্ছে না। সোজা বাংলায় যেটা কথা, তার হাসব্যান্ড তাকে পাত্তা দেয় না। তো তার হাসব্যান্ডই তাকে পাত্তা দেয় না। সেখানে একটা বাইরের একটা লোক সে তাকে এভাবে সম্মান দিতেছে। তো এটা একই সাথে বিষয়টা তার কাছে মানে লজ্জাজনকও আবার খুব ইম্পোর্টেন্টও। মানে তাকে যে কেউ গুরুত্ব দেয়, সেও যে গুরুত্ব পাওয়ার মতো মানুষ এরকম ফিলিংসটা তার ১ম হচ্ছে। তো এইজন্য একই সাথে তার কাছে কি রিয়েলি ইম্পোর্টেন্ট ও মনে হচ্ছে, আবার মানে তার ভিতরে খুব ছোট একটা মানে নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে এরকম একটা ফিলিংস ও তার ভিতর হচ্ছে। ঠিক আছে? তো এটার মেইন কারণটা তো আমরা বুঝতে পারছি যে তার স্মল ফিল হওয়ার কারণ কি? আর তার ইম্পোর্টেন্ট ফিল হওয়ার কারণ কি? আচ্ছা। এরপর she had a momentary feeling of being of supreme importance. momentary মানে কি? মানে খুব মানে for a short time, মানে খুব অল্প সময়ের জন্য। মানে she had a momentary feeling, মানে খুব অল্প সময়ের জন্য তার মধ্যে একটা ফিলিং হলো। কেমন ফিলিং? being of supreme importance, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার মতো। মানে সেও যে গুরুত্ব পাওয়ার মতো একটা ব্যক্তি বা সেও যে সম্মান পাওয়ার মতো যোগ্য, এরকম ফিলিংস তার হাসব্যান্ড কখনো তাকে ফিল করায়নি। তো এজন্য সে ভেবে নিয়েছিল যে তাকে কেউ সম্মান করবে না। কিন্তু যখন দেখলো যে হোটেল ওনার তাকে এতটা সম্মান দিচ্ছে, তো এইজন্য ওই অল্প সময়ের জন্য তার ভিতরে সুপ্রিম ইম্পোর্টেন্স একটা ফিলিংস সে মানে সে ফিল করতেছিল আরকি। এরপর she went on she went on up the stair. সে কি করলো? সিঁড়ি দিয়ে আবার তাদের রুমে চলে গেল। She opened the door of the room. সে তাদের রুমের দরজা খুলল। জর্জ was on the bed reading. মানে সে তার হাসব্যান্ডকে যেমন রেখে গিয়েছিল, হাসব্যান্ড যে বিছানায় বসে, বসে বই পড়ছিল, সে এসে দেখে সে বইই পড়তেছে। তার ওয়াইফ যে বাইরে গেল, বৃষ্টির মধ্যে ভিজলো নাকি আসলো, এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। মানে কোনো কেয়ার নাই। ঠিক আছে? "Did you get the key?" he asked, putting the book down. মানে সে যে বই পড়ছিল, বইটা putting the book down মানে বইটাকে নিচে রেখে সে কি করলো? জিজ্ঞেস করলো যে, "তুমি কি বিড়ালটাকে পেয়েছো?" তখন ওয়াইফ বলল যে, "It was gone." এটা তো চলে গেছে। বিড়ালটাকে তো আমি পাইনি। তখন সে বলতেছে, "He said, wonder there where it went to." মানে সে বলল, "আশ্চর্য! এটা কোথায় গেল?" Resting his eyes from reading. মানে ওয়াইফের সঙ্গে কথা বলতেছে। এই সময় তো আর বই পড়া যাবে না। সে বইয়ের থেকে তার চোখটা একটু দূরে নিয়ে মানে চোখে মানে বইয়ের থেকে আর কি বলে? মানে বই থেকে চোখ সরিয়ে resting his eyes from the reading. মানে পড়া থেকে চোখ সরিয়ে সে তার ওয়াইফকে বলতেছে যে, "আশ্চর্য! এটা গেল কোথায়?" she sat down on the bed. মানে সে হাসব্যান্ডের কথা শুনে সে বিছানায় বসে পড়ল মহিলা। I wanted it so much, she said. সে বলল যে আমি এটা চাই, আমি এটা খুব করে চাই। I don't know why I want it so much. মানে আমি যে এটা চাচ্ছি বিড়াল বাচ্চাটা আমি কেন চাচ্ছি আমি নিজেও জানি না। বাট আমি চাই। I want that poor kitty. মানে অনেক সময় মানে এটা সত্যি কথা হচ্ছে মেয়েরা অনেক সময় জেদ করে না? মানে কোনো কারণ থাকে না? মানে কি বলে আরকি? যে আমি জানি না কিন্তু এটা আমার লাগবেই, আমি চাই মানে যেমনি হোক এটা আমরা নিয়ে এসে দাও। এরকম টাইপের একটা বায়না। সে তার তার হাসব্যান্ডের কাছে বায়না করতেছে। যে I wanted that poor kitty. I wanted that poor kitty. আমি এই যে ছোট বিড়াল বাচ্চাটা এটাকে আমি চাই। It isn't any fun to be a poor kitty out in the rain. মানে সে বলতেছে যে এটা কি খুব এটা মানে হাস্যকর না যে বৃষ্টির মধ্যে মানে ওয়াইফ বলতেছে যে বৃষ্টির মধ্যে একটা বিড়াল বাচ্চা যেখানে আমরা সবাই মানে বাইরে একটা লোক নাই, একটা জনমানুষ নাই, একটা মানে কিছুই নাই। সেখানে একটা বিড়াল বাচ্চা এই যে
বৃষ্টির মধ্যে ভিজছে। তো আমি আবার তাকে নিতে গেলাম। সে সেখানে হারিয়ে গেল। তো বিষয়টা কি এটা কি ফান? ইট ইস নট এনি ফান, মানে এটা কি হাস্যকর নয় যে বিড়াল বাচ্চাটা কোথায় গেল? মানে কোথায় যাবে? আমার এটাকে চাই। সে তার তার এরকমটা বায়না করার কারণ কি? এখানে আমরা একটা বিষয়, মানে কি বলে? আমরা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় দেখি। সেটা হচ্ছে ১ম যখন ওয়াইফ যখন নিচে যাবে, তখন কিন্তু সে তার হাসব্যান্ডের কাছে বায়না করে নাই। কারণ সে তার হাসব্যান্ডের এরকম মানে ডোন্ট কেয়ার ভাবে সে অভ্যস্ত ছিল। তো সে যখন বাইরে গেল, বাইরে থেকে আসার সময়, যাওয়ার সময় যখন একটা সম্পূর্ণ অন্য একটা অপরিচিত একটা মানুষ তাকে এতটা সম্মান দিল, এতটা মানে তাকে এতটা ইম্পোর্টেন্স ফিল করাইলো। এরপরে তার মধ্যে মানে একটা ফিলিংস এসে গেছে। মানে মেয়েরা তো এরকমই, মেয়েদেরকে হচ্ছে বেশি ইম্পোর্টেন্স দিলে তাদের কি বলে? মানে তাদের এক্সপেকটেশন আরো বেড়ে যায়। তো এইজন্য সে কি করছে? সে তার মনের মধ্যে হঠাৎ করে একটা ফিলিংস, মানে আহ্লাদি টাইপের, মেয়েদের মধ্যে যেরকম একটা ফিলিংস থাকে না? এরকম একটা ফিলিংস তার মধ্যে তৈরি হয়ে গেছে। তো সে সেম কাজটা তার হাসব্যান্ডের কাছে এসে মানে করতেছে। মানে তার হাসব্যান্ডের কাছে বায়না করতেছে। সে যদিও জানে যে তার হাসব্যান্ড এসব মানে কিছু করবে না। তারপরেও সে বলতেছে যে, "I wanted it so much." মানে আমি জানি না আমি কেন চাই, কিন্তু আমার চাই, আমার এটা লাগবেই। মানে সে মূলত হাসব্যান্ডের কাছে বায়না করতেছে, কিন্তু তার হাসব্যান্ড তো তাকে পাত্তা দিবে না। এটা আমরা দেখব নিচে। তো এরপর বলছে যে জর্জ ওয়াস রিডিং এগেইন। মানে তার ওয়াইফ যে তাকে এত কিছু বলতেছে, এটার মধ্যে তার কোনো মানে মানে কি বলে? এটার দিকে তার কোনো কানই নাই। সে তার বই পড়ায় মগ্ন। এরপর কি করলো? She went over and sat in front of the mirror of the dressing table, looking at herself with the hand glass. তো হাসব্যান্ডের কাছে কোনো পাত্তা না পেয়ে সে কি করলো? She went over, মানে সে সেখান থেকে চলে গেল। বিছানায় যে বসছিল হাসব্যান্ডের পাশে, সেখান থেকে সে চলে গেল। Sat মানে বসে পড়ল কোথায়? In front of the mirror, মানে in front মানে তো আমরা জানি সামনে। মিরর মানে ওই রুমের যে ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের সামনে যে আয়নাটা ছিল, সে আয়নার সামনে সে বসে পড়ল। বসছে ড্রেসিং টেবিলে, আয়নার সামনে, কিন্তু looking at herself, মানে সে তার চেহারা দেখছিল কোথায়? With the hand glass. বিষয়টা কেমন? সে হাসব্যান্ডের পাশে বসেছিল, সেখান থেকে উঠে গেল। উঠে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলের সামনে বসে ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড গ্লাস মানে হাতে আয়না নিয়ে সে হচ্ছে তার নিজেকে দেখতে লাগলো। তার নিজের চেহারা সে দেখছিল। তো she studied her profile. এখানে studied her profile বলতে কিন্তু পড়া বোঝাচ্ছে না। নিজের চেহারা নিজে যে সে লক্ষ্য করতেছে, অবজারভেশন করতেছে, এটাকে হচ্ছে বোঝাচ্ছে। তো ফার্স্ট ওয়ান সাইড অ্যান্ড দেন দি আদার, মানে সে কিভাবে দেখছিল? ১ম এ তার শরীরের এক পাশ দেখলো, তারপরে দেখলো অন্য অন্য একটা সাইড। মানে ১ম এ এক সাইড, তারপর আরেক সাইড। এরপর দেন শি স্টাডিড দি ব্যাক অফ হার হেড অ্যান্ড হার নেক। এরপরে সে কি দেখলো? স্টাডিড দি ব্যাক অফ হার হেড, মানে তার মাথার যে পেছনের দিক, ব্যাক অফ হার হেড অ্যান্ড হার নেক, মানে তার মাথার পেছনের দিক এবং তার ঘাড় সে মানে আয়নার মধ্যে দেখলো আরকি। তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করি যে মহিলারা সাধারণত মানে মহিলা মানে তো তার চুল লম্বা থাকবে। একজন বিবাহিত মহিলা তার চুল লম্বা থাকবে না? কিন্তু সে যখন তার মাথার দিকে তাকিয়েছে, তখন কিন্তু তার ঘাড় দেখা গেছে। তো লম্বা চুল হলে কি তো ঘাড় দেখা যাওয়ার কথা না। তো এখানে আমরা বুঝতে পারি কি যে তার চুলগুলো হচ্ছে খুব ছোট, ছোট। এরপর সে তার হাসব্যান্ডকে বলতেছে কি যে, "Don't you think it would be a good idea if I let my hair grow out?" মানে she asked. মানে সে মানে যেকোনোভাবে শুধু চেষ্টা করতেছে তার হাসব্যান্ডের অ্যাটেনশন সিক করার চেষ্টা করতেছে। কিন্তু মেয়েরা একটু অ্যাটেনশন শিকার হয়। এটা আমরা সবাই জানি। তো যাই হোক। তো সে কি বলতেছে তার হাসব্যান্ডকে, মানে সে তার হাসব্যান্ড তো বই পড়ায় মগ্ন। বইয়ের প্রতি তার কোনো খেয়াল নাই। তো বউ চেষ্টা করতেছে কি যে তার স্বামী তাকে একটু দেখুক, তার সঙ্গে একটু গল্প করুক, তাকে একটু সময় দিক। এরকম সে চাচ্ছে, কিন্তু সে পারছে না কোনোভাবে। তো সে জাস্ট চেষ্টা করতেছে। সে বলতেছে যে, "Don't you think it would be a good idea?" মানে তোমার কি এটা মনে হয় না যে আমি যদি if I let my hair grow out, grow out মানে কি? মানে বড় হতে দেওয়া। তো আমি যদি আমার চুলগুলাকে বড় করি, এই যে আমার চুলগুলা ছোট, ছোট, আমি যদি চুলগুলা বড় করে ফেলি, তো তোমার কি মনে হয় না যে এটা খুব ভালো হবে? তো লুকিং এট হার প্রোফাইল এগেইন, মানে সে নিজের দিকে তাকিয়ে আছে, কিন্তু কথা বলতেছে হাসব্যান্ডের সঙ্গে। তো হাসব্যান্ড কি করলো? জর্জ লুকড আপ অ্যান্ড স দি ব্যাক অফ হার নেক। তো তখন জর্জ কি করলো? আবার হচ্ছে বইটা রেখে আ তার লুকড আপ, মানে সে আবার উপরের দিকে তাকালো। যেহেতু সে ছিল শুয়ে, তার ওয়াইফ ছিল দাঁড়িয়ে। তো তার ওয়াইফকে দেখতে হলে তার বই ছিল উপরের দিকে তাকাতে হবে। তো লুকড আপ অ্যান্ড স দি ব্যাক অফ হার নেক। সে তার কি করলো? পেছন থেকে তার বইয়ের ঘাড়, মানে যে গলা দেখলো। দেখে বলতেছে দেখলো কেমন? ক্লিপড ক্লোজ লাইক এ বয়। ক্লিপড মানে হচ্ছে আ কাটছাঁট করে একদম ছোট করে ফেলা, এরকম টাইপের কিছু। ক্লিপড মানে হচ্ছে একদম কাটছাঁট করা। ক্লোজ লাইক এ বয়, মানে তার যে চুলগুলা কেমন? মানে একদম ছেলেদের মতো, একটা ছেলেদের মতো হচ্ছে একদম কেটে ছেড়ে ছোট করা, এরকম টাইপের। তো সেই মহিলার সে চাচ্ছে তার চুলগুলো লম্বা হোক। সে তার হাসব্যান্ডের কাছে পরামর্শ চাইছে। কিন্তু তখন হাসব্যান্ড দেখে কি বলবে? তো আমরা দেখি। তো হাসব্যান্ড বলছে,
আই লাইক ইট দি ওয়ে ইট ইজ। মানে তখন হাসব্যান্ড বলতেছে যে, "এটা যেভাবে আছে সেভাবেই আমি পছন্দ করি।" মানে সে কি করলো? তার ওয়াইফের ইচ্ছার কোনো মানে এখানে ছোট, ছোট কনভারসেশন এ আমরা মানে বুঝতে হবে যে কার প্রতি কার মনোভাব কেমন, কার মেন্টালিটি কেমন এটা আমরা কিন্তু কনভারসেশন থেকে বুঝতে হবে। ঠিক আছে? তো তার ওয়াইফ চাচ্ছে কি চুলগুলো বড় করতে। কিন্তু তার হাসব্যান্ড বলছে কি যে, "আই লাইক ইট দি ওয়ে ইট ইজ।" মানে এটা যেভাবে আছে সেভাবেই তো আমি পছন্দ করি। তো চুল হচ্ছে তার ওয়াইফের। তার ওয়াইফের পছন্দ অপছন্দ থাকতে পারে না? কিন্তু হাসব্যান্ড তার ওয়াইফের পছন্দকে গুরুত্ব দিচ্ছে না। সে তার নিজের পছন্দটা তার উপরে চাপিয়ে দিচ্ছে। এটা আমরা এখানে দেখলাম। তারপর বলল কি, "I get so tired of it." she said মানে সে বলতেছে যে, "আমি এই যে এভাবে থাকতে, থাকতে এই যে আমি একটা মহিলা অথচ আমার চুলগুলা কেমন ছেলেদের মতো। এভাবে থাকতে, থাকতে I get so tired মানে আমি খুব মানে টায়ার্ড হয়ে গেছি। আমার আর এখন ভালো লাগে না। মানে আমি খুব বিরক্ত হয়ে গেছি। I get so tired of looking like a boy." মানে আমি একজন মহিলা। তারপরেও যে আমাকে সবসময় এই যে ছেলেদের মতো দেখা যায়। আমার চুল এত ছোট, দেখতে তো বয়ের মতো লাগে। তো এরকম দেখতে, দেখতে আমি আসলে টায়ার্ড হয়ে গেছি। মানে ক্লান্ত হয়ে গেছি। আমার আর ভালো লাগছে না। না আমি চাই আমার চুলগুলা বড় হোক। মানে সে তার হাসব্যান্ডের সঙ্গে খিটিমিটি করতেছে। তো হাসব্যান্ড বলল কি, "জর্জ shifted his position in the bed." মানে সে তখন বিছানায় বসেছিল। তো বিছানা থেকে সে তার পজিশন শিফট করে নিল। মানে সেখান থেকে সে অন্য জায়গায় চলে গেল। কোথায় গেল সেটা আমরা এখানে মানে পরের লাইনে পাবো আরকি আমরা। He hadn't looked away from her since she started to speak. মানে সে হচ্ছে যতক্ষণ ওই মহিলা হইতেছে আবার কথা বলা শুরু না করছে মানে since he start to speak মানে সে যতক্ষণ পর্যন্ত কথা বলা শুরু না করছে, ততক্ষণ সে কি করলো? He hadn't looked away from her মানে সে ততক্ষণ তার দিকে তাকিয়ে ছিল আরকি। কিন্তু যখনই ওয়াইফ আবার কথা বলা শুরু করছে, সে আবার ওয়াইফের থেকে মনোযোগ সরিয়ে বইয়ের দিকে মনোযোগ দিছে। মূলত এই লাইনটা দিয়ে কি বোঝাইলো? যে সে তার বউয়ের কথা শোনায় আগ্রহী না। সে একটা একটা বউয়ের সঙ্গে ঘুরতে গেছে, একটা হোটেলে সে ও এ তো বাবা একটা হাডার ওয়াদার। সে তার বইয়ের সঙ্গে সেখানে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এর সঙ্গে গল্প করবে। তা না করে সে কি করতেছে? সে বই পড়তেছে। আর বউ যখন কথা বলতেছে, তখন সে কি করে? মানে সে তার দিকে পাত্তা দেয় না। তার বউয়ের কথা শুনতেছে না। মানে এরকম টাইপের একটা। আচ্ছা সে বলতে তখন সে কি বলল তার ওয়াইফকে, "ইউ লুক প্রিটি দারন নাইস।" মানে সে তার ওয়াইফকে বলতেছে যে, "মানে তুমি যেভাবে আছো মানে প্রিটি মানে তোমাকে তো এমনিতেই অনেক প্রিটি লাগতেছে। চুল বড় করার তো কোনো প্রয়োজন নাই। এমনিতে সুন্দর লাগতেছে।" তখন ওয়াইফ বলে, "She laid the mirror down." মানে তার হাতে যে হ্যান্ড গ্লাসটা ছিল, হাতে আয়নাটা সেটা কি করলো? লেইট মানে সেটা রেখে দিল। the mirror down মানে সে নিচে রেখে দিল। on the dresser ওই যে ড্রেসিং টেবিলের উপরে সে তার আয়নাটাকে রেখে দিল and went over to the window and looked out এবং সে কি করল? সে আবার ওই যে ১ম শুরুতে যে আমরা দেখলাম সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আবহাওয়া যে দেখতেছিল। তো সে আবার কি করলো? সে ওভার দি উইন্ডো মানে সে ওই উইন্ডোর কাছে গেল অ্যান্ড লুকড আউট। সে আবার বাইরে তাকালো। বাইরে তাকিয়ে কি দেখলো? যে ইট ওয়াজ গেটিং ডার্ক। তো এই জায়গায় একটু সিম্বলিক মিনিং আছে। যে বাইরের আবহাওয়া অন্ধকার হয়ে যাচ্ছে, গেটিং ডার্ক। মানে আবহাওয়া অন্ধকার মানে এই যে লেখকরা, কবিরা এনারা সাধারণত আবহাওয়ার ভালো খারাপ দিয়ে মানুষের ভিতরের যে তাদের যে সম্পর্কের পরিণতি বা তাদের যে মেন্টাল অবস্থা অনেক সময় এগুলা symbolize করে। তো এখানে বাইরের আবহাওয়া অন্ধকার হয়ে যাচ্ছে। এমনিতে বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিন থেকে রাত হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে মূলত আমরা বুঝতে পারি যে বাইরের আবহাওয়া অন্ধকার আর এই হোটেল রুমে যে ২ টা একটা কাপল আছে তাদের ভিতরকার যে সম্পর্কের অবস্থা সেটাও হচ্ছে খুব অন্ধকার। তাদের মধ্যে মানে লেক অফ কমিউনিকেশন মানে তাদের দুজনের মধ্যে যে মেন্টাল একটা কমিউনিকেশন থাকে সেটার মধ্যে প্রচুর লেক আছে। হাসব্যান্ড ওয়াইফ এর প্রতি ফিলিংস নাই। একজন আরেকজনের প্রতি হচ্ছে ভালোবাসার অভাব। তাদের মধ্যে হচ্ছে যোগাযোগের অভাব। মানে অ্যাটেনশন এর অভাব এগুলো হচ্ছে আমরা দেখতে পারি। তো এরপর সে ওয়াইফ সে একা, একা কথা বলতেছে। যেহেতু তার হাসব্যান্ড তাকে কোন কথা শুনছে না। তো সে জানালার পাশে দাঁড়িয়ে একা, একা বলছে কি, "I want to pull my hair back tight and smooth and make a big knot at the back that I can feel." she said এটা দিয়ে কি বুঝাইলো? I want to pull my hair মানে আমি চাই মানে সে আসলে চাচ্ছে কি যে তার চুলগুলা মানে অনেক লম্বা হোক যাতে সে কি করতে পারে? পাল মাই হেয়ার সে যাতে হাত দিয়ে ছেলেদের মতো চুল থাকলে তো হাত দিয়ে টেনে লম্বা করতে পারবে না। কিন্তু যখন চুল বড় হবে তখন কি করতে পারবে? I want to pull my hair back আমি চাই আমার চুলগুলোকে আমি পেছন থেকে টেনে সামনে নিয়ে আসবো। মানে টাইট মানে খুব টাইট করে আমি টানবো। আবার and smooth মানে আমার ইচ্ছা। আমি ইচ্ছা করলে চুল আমি স্মুথ ভাবে টানতে পারি। আমার ইচ্ছা হলে আমি টাইট ভাবে টানতে পারি। and make a big knot এবং আমি চাই যে আমি নট মানে কি চুলের খোপা এবং আমি চাই ব্যাক at the back মানে আমার যে মাথার পেছনে সেখানে আমি চাই আমার একটা বড় খোপা করব। that I can feel it মানে যাতে আমি এটা ফিল করতে পারি যে আমার আদৌ আমার আসলে চুল বড়, বড় আছে। she said মানে সে এটা বলতেছে। মানে এটা কি দাঁড়াইলো? যে সে চাচ্ছে যে আমার চুলগুলা বড় হোক। আমি আমার চুলের খোপা করব। মানে মহিলাদের তো সাজসজ্জার প্রতি একটু আগ্রহ থাকবে। এটা হচ্ছে এটা স্বাভাবিক।
তো একজন মহিলা তার চুল বড় থাকবে, সে খোঁপা করবে, সে সাজবে যাতে সে ফিল করতে পারে তার চুল আর ছেলেদের মতো নাই। এটা সে চাচ্ছে। সে বলছে এগুলা। I want to have a kitty to sit on my lap. আর আমি চাই যে আমার কোলে আ sit on my lap মানে কি? আমার lap মানে কোল। sit on my lap মানে আমার কোলে বসে থাকবে। কি বসে থাকবে? a kitty. কিন্তু I want to have a kitty মানে আমি চাই আমার একটা বিড়াল বাচ্চা থাকবে যেটা আমার কোলের উপর বসে থাকবে। তো এখানে এই বিড়াল বাচ্চা চাওয়ার অর্থ কি? এখানে এই বিড়াল বাচ্চা চাওয়ার অর্থ হচ্ছে মানে তাদের যে ম্যারিড লাইফ এটার মধ্যে তো কোনো হ্যাপিনেস নাই। তাদের না আছে কোনো চিলড্রেন, না আছে তার হাসব্যান্ডের ভালোবাসা, তার লাইফে কিছুই নাই। তো সে চিলড্রেন নাই, হাসব্যান্ডের ভালোবাসা নাই, সে হাসব্যান্ডের অ্যাটেনশন নাই, তার কাছে কোনো কিছুই নাই। এজন্য সে কোনো কিছু না পেরে শেষে কি চাচ্ছে? তার কোল ভরানোর জন্য শেষে সে চাচ্ছে একটা বিড়াল বাচ্চা। যাতে বিড়াল বাচ্চাকে দিয়ে অন্তত সে তার একাকিত্বতা দূর করতে পারে। এইটা সে চাচ্ছে। অ্যান্ড পোর হোয়েন আই স্ট্রোক হার। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে আদর করা। গায়ে শরীরে হাত বুলিয়ে আদর করা। এটা হচ্ছে স্ট্রোক। আর পার মানে হচ্ছে যখন বিড়ালকে আদর করার সময় বিড়াল যখন এই যে বিড়াল যখন মুখ দিয়ে একটা সাউন্ড করবে মানে সে আদরে যখন বিড়াল শব্দ করবে সেটাকে হচ্ছে পার। তো পার হোয়েন আই স্ট্রোক হার মানে সে চাচ্ছে তার কোলে একটা বিড়াল থাকবে। সে যখন বিড়ালকে আদর করবে তখন বিড়ালটা হচ্ছে তার সঙ্গে কথা বলবে, পার করবে, আওয়াজ করবে সেগুলা চাচ্ছে। তখন জর্জ কি করছে? জর্জ সেড ফ্রম দ্য টেবল। তো এই যে আমরা দেখলাম সে বিছানা থেকে টেবিলে শিফট হয়ে গেছে। তো সে তার ওয়াইফকে বলছে ইয়াহ। তো ইয়াহটা মানে কি? আমি এখানে একটা সহজ কথায় বলি যে আমরা যখন মেসেঞ্জারে চ্যাটিং করি বা কারো সঙ্গে কথা বলি, যখন আমাদের কারোর কথা শুনতে ভালো লাগে না, আমরা বেশিরভাগ সময় তখন আমরা হুম, হ্যাঁ, এই টাইপের ওয়ার্ড গুলা ইউজ করি। যখন দেখতেছি যে আমরা কনভারসেশন শেষ করতে চাই বা তার কথাগুলো এখন আমার তেমন ভালো লাগছে না, তখন আমরা কি করি? হুম, হ্যাঁ, এরকম টাইপের ওয়ার্ড গুলা ইউজ করি যাতে সে আর কথা না বাড়ায়। তো এরকম তার হাসব্যান্ডেরও সে বই পড়ছে, তার ওয়াইফ এর কথা তার ভালো লাগছে না। এজন্য সে জাস্ট বলতেছে ইয়া। মানে তার ওয়াইফের কথা সে মনোযোগ দিয়ে শুনেই নাই যে কি বলছে। তো এরপর ওয়াইফ বলতেছে, "অ্যান্ড I want to eat at a table with my own silver." সিলভার বলতে তাদের সময়ের যে বাসন-কোসনগুলা ছিল, থালা, বাটি, প্লেট এগুলা ছিল সিলভারের মানে রূপার। তো সে চায় যে তার নিজের একটা টেবিল থাকবে। সে নিজের সিলভারের প্লেট থাকবে। সেখানে সে তার টেবিলে বসে সে খাবে। "অ্যান্ড I want candles." ক্যান্ডেলস মানে কি? ক্যান্ডেল লাইট ডিনার করবে সে। মানে সে চায় তার নিজের একটা রুম হবে, নিজের একটা টেবিল থাকবে, তার নিজের সিলভারের জিনিসপত্র থাকবে। যেখানে সে ক্যান্ডেল জ্বালিয়ে সে খাবে। এগুলা তার ইচ্ছা। "অ্যান্ড I want it to be spring." মানে এগুলা বলার অর্থ কি? এগুলার বলার "and I want it to be spring" মানে এটা তো এখন সময়টা তো খারাপ। মানে তাদের এখানে স্প্রিং কিন্তু symbolize করছে তাদের রিলেশনের অবস্থা। এই যে বাইরের যে রেইন, এই রেইনটা symbolize করছে তাদের দুজনের রিলেশনের বর্তমান অবস্থা। মানে তাদের বাইরের আবহাওয়া যেমন হার্ডার, তাদের হাসব্যান্ড ওয়াইফ এর সম্পর্কের অবস্থা হচ্ছে হার্ডার। তো সে চাচ্ছে যে তাদের এই হার্ডার, এই রেইনিং সিচুয়েশন থেকে যাতে স্প্রিং আসে। স্প্রিং মানে আমরা ইংরেজি সাহিত্যে স্প্রিং সবসময় ভালো সময়কে সিম্বলাইজ করে। আর হচ্ছে রেইন সবসময় হচ্ছে খারাপ সময়কে সিম্বলাইজ করে। তো এখানে সে চাচ্ছে যে তাদের সম্পর্কের যে অবনতি এটা আস্তে, আস্তে একটু উন্নতি হোক। সে চাচ্ছে তাদের লাইফে স্প্রিং সময়টা ফিরে আসুক। অ্যান্ড I want to brush my hair out in front of a mirror এবং আমি চাই আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার চুলগুলো আঁচড়াবো। মানে চুলগুলা লম্বা হবে। আমি হাত দিয়ে চুলগুলা স্পর্শ করব, চুল আঁচড়াবো। অ্যান্ড I want a kitty and I want some new clothes এবং আমি একটা কিটি চাই, একটা বিড়াল বাচ্চা চাই এবং আমি কিছু নতুন জামাকাপড় চাই। এখানে একটা বিষয় যে আমরা একটা জিনিস আমরা অনেক সময় Facebook এ অনেক পোস্ট দেখি বা অনেক হইছে সাইকোলজিক্যাল মানে লেখা পড়ি। এটা আমরা সবাই জানি যে একজন মহিলা সে হচ্ছে এই যে সাজগোজের জিনিসপত্র, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, গয়না এগুলোর প্রতি তার আকর্ষণ কখন বাড়ে? যখন তার হাসব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক খারাপ থাকে। এটাই বাস্তব। যখন তার হাসব্যান্ড তাকে প্রপার টাইম দিবে না, হাসব্যান্ড যখন তার প্রতি বউয়ের প্রতি কোনো অ্যাটেনশন থাকবে না, বউয়ের প্রতি তার ভালোবাসা থাকবে না, সেই সময় কি করবে? তখন যেহেতু সে দেখতেছে যে তার হাসব্যান্ডকে সে পাইল না, তখন সে কি করবে? সে এই যে ঘর-বাড়ি, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, গয়নাগাটি এগুলার প্রতি তার আকর্ষণ স্বভাবতই বেড়ে যাবে। তো এখানে এই আমেরিকান ওয়াইফটার ক্ষেত্রেও ঠিক সেম কাজটা হচ্ছে। আমেরিকান ওয়াইফ মানে তার হাসব্যান্ড সে না পাচ্ছে হাসব্যান্ডের ভালোবাসা, না পাচ্ছে একটা ভালো সময়, না আছে তার একটা বাচ্চা। মানে সে যে একাকিত্ব দূর করবে তার কাছে কিছুই নাই। এজন্য সে চাচ্ছে তার নতুন জামাকাপড় হবে, তার বড় চুল হবে, সে সাজগোজ করবে, তার নিজের জিনিসপত্র থাকবে, সে ক্যান্ডেল লাইট ডিনার করবে। মানে তার এখন মানে চাওয়ার শেষ নাই। ঠিক আছে?
তো এটা হলো কথা। এটাই হচ্ছে মূলত এখানে এই প্যারাটা দিয়ে ওটাই বোঝাচ্ছে যে সে একাকিত্ব দূর করার জন্য সবকিছু চাচ্ছে। শেষে শেষে তার এই যে এগুলো বায়না, এত বায়না শুনে তার হাসব্যান্ড রেগে গেছে। সে কি বলল? "ওহ শাট আপ! চুপ করো তো অ্যান্ড গেট সামথিং টু রিড।" তুমি মানে সে ধমক দিছে যে, "তুমি অযথা শুধু বকবক করো। আমাকে পড়তে দাও। আমি পড়ছি। তুমি দেখছো না? গেট সামথিং টু রিড। আমাকে পড়তে দাও।" জর্জ সেড মানে জর্জ বলতেছে, "হি ওয়াজ রিডিং এগেইন।" মানে সে বউরে ধমক দিয়ে আবার পড়া শুরু করেছে। তো হিজ ওয়াইফ ওয়াজ লুকিং আউট অফ দি উইন্ডো। তখন ওয়াইফটা কি করলো? সে হাসব্যান্ডের ধমক খেয়ে চুপচাপ সে আবার জানলার দিকে তাকিয়ে আছে। ইট ওয়াজ কুইট ডার্ক নাও। এই যে মানে এতক্ষণ তো ডার্ক ছিল কিন্তু এখন মানে একেবারে এতক্ষণ তো ডার্ক হচ্ছিল। কিন্তু এখন পুরোপুরি ডার্ক হয়ে গেল। মানে এটা দিয়ে সিম্বলাইজ করলো তার হাসব্যান্ডের সাথে তার সম্পর্কটা আরেকটু খারাপ হয়ে গেল। ঠিক আছে? বাইরের আবহাওয়া ডার্ক হয়ে গেল। তাদের মধ্যে সম্পর্কের অবস্থা আরো মানে একদম পুরোপুরি ডার্ক হয়ে গেল। অ্যান্ড স্টিল রেইনিং ইন দি পাম ট্রিজ এবং সেখান থেকে দেখা যাচ্ছিল কি যে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফোঁটা এখনো ওই পাম ট্রিজ বেয়ে পড়তেছে। এটা এখন বোঝা যাচ্ছিল। এনিওয়ে সে মানে হাসব্যান্ড যে ধমক দিল তারপরে সে তারপরেও বলতেছে যে, "এনিওয়ে আই ওয়ান্ট a cat." মানে she said মানে সে বলছে, "আচ্ছা ঠিক আছে। আমার এই যে আমি যে এত বায়না করলাম এগুলা যেহেতু তোমার কাছে মানে কোন মূল্যই নাই। তুমি যেহেতু এগুলা শুনলাই না, আচ্ছা ঠিক আছে এগুলার দরকার নাই। এনিওয়ে আই ওয়ান্ট a cat." আচ্ছা আমার এগুলা কিছুই লাগবে না। আমার জাস্ট একটা বিড়াল চাই। I want a cat মানে আমি একটা বিড়াল চাই। I want a cat now আমি এই মুহূর্তে একটা বিড়াল চাই। ওয়াইফ মানে রীতিমতো জেদ করা শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে আমার যখন ক্যান্ডেল এনে দিবা না, সিলভার দিবা না, আমার স্প্রিং ও আসবো না। তারপরে আমার নতুন জামা কাপড় হবে না। তারপরে আমার চুলও বড় হবে না। আমার কোনো ইচ্ছাই যখন পূরণ হবে না, আচ্ছা ঠিক আছে আমার কোনো কিছুর দরকার নাই। আমার এই মুহূর্তে একটা বিড়াল চাই, এই মুহূর্তেই চাই। মানে সে ডিরেক্ট মানে জেদ করা শুরু করে দিছে। ঠিক আছে? if I cannot have long hair or any fun মানে আমি লম্বা চুলও পাবো না, কোন রকম আনন্দও পাবো না। তো কি দরকার? আমার দরকার নাই। I want a cat মানে কোন কিছু লাগবে না, জাস্ট একটা ক্যাট চাই। তো জর্জ ওয়াজ নট লিসেনিং। তো এতক্ষণ যদিও একটু শুনছিল, কিন্তু এবার আর একদমই শুনতেছে না। মানে তার মানে সে মনে করতেছে যে এগুলা বাজে বকতেছে, এগুলা শোনার মতো কথা না। তো জর্জ ওয়াজ নট লিসেনিং। সে শুনছে না। হি ওয়াজ রিডিং হিজ বুক মানে সে তার বই পড়াতেই মগ্ন। মানে সে বইয়ের সঙ্গে ঘুরতে গেছে, বই পড়ার জন্যই গেছে। মানে এত পড়ুয়া হয়ে গেছে সে আর বইয়ের দিকে মানে কোনো মনোযোগ নাই। আচ্ছা, হিজ ওয়াইফ লুকড আউট অফ দ্য উইন্ডো হোয়ার দি লাইট হ্যাড কাম অন ইন দি স্কোয়ার। তো his wife looked out of the window সে উইন্ডো দিয়ে বাইরে তাকিয়েছিল। মানে যেখানে কি হচ্ছিল the light had come on the square মানে বাইরে এই যেহেতু সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেলে হোটেলে আলো জ্বলতেছে। তো ওই আলোটা এসে কোথায় পড়ছে? এই হোটেলের সামনে যে বর্গাকার মাঠটা আছে এই মাঠের মধ্যে আলো এসে পড়ছে। সে কি করছে? ওই জানলা দিয়ে আলোর দিকে তাকিয়ে আছে। এরপর কি হলো? তো হাসব্যান্ড বই পড়াতে ব্যস্ত, ওয়াইফ বাইরের আবহাওয়া দেখে মন খারাপ করে ব্যস্ত। তো ওই সময় তাদের দরজায় কে যেন নক করলো। Someone knocked at the door তো তাদের দরজায় কে যেন নক করলো। তো তখন ওয়াইফ বইয়ের দিকে মানে সে বইয়ের থেকে মুখ তুলে সে বলতেছে, "আভন্তি" এটা ইটালিয়ান ওয়ার্ড। এটা মানে হচ্ছে কাম অন মানে ভিতরে আসুন। মানে সে দরজা নক করা দেখে বই পড়া বাদ দিয়ে সে বলতেছে, "আচ্ছা কাম অন ভিতরে আসুন।" He looked up from his book মানে বই থেকে তাকিয়ে আরকি। In the doorway stood the maid ওই যে দরজায় যে নক করছিল সে কে? ওই যে মেইড। তাদের রুমে যে দেখাশোনা করে যে পরিচারিকা, সেই মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। তো সে কি একা দাঁড়িয়ে ছিল? না। তার কাছে কি ছিল? She had a big tortoiseshell cat pressed tight against her. She had a big tortoiseshell cat. tortoiseshell cat মানে tortoiseshell মানে কি? tortoise মানে আমরা জানি কচ্ছপ। শেল মানে কচ্ছপের গায়ের উপরে যে শেলটা থাকে, কচ্ছপের যে খোলস, ওই খোলসের যে রংটা কেমন থাকে? আর ধূসরের মতো কালো টাইপের এরকম টাইপের। তো ওই কালারের একটা বিড়াল সেই মহিলা কি করছে? তার হাতের মধ্যে নিয়ে প্রেসড মানে খুব শক্ত করে চেপে ধরে আছে টাইট এগেইনস্ট হার। মানে তার গায়ের সাথে সে কি করেছে? শক্ত করে বিড়ালটাকে চেপে ধরে আছে যাতে সে পালিয়ে না যায়। অ্যান্ড সোয়াং ডাউন মানে সোয়াং ডাউন কি? সোয়াং ডাউন মানে হচ্ছে নেমে যাওয়া। কিন্তু বিড়ালটা কি করছে? বিড়ালটা নেমে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে শক্ত করে ধরে আছে এগেইনস্ট হার বডি। কিন্তু এই যে বিড়ালটা নিচে নেমে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে শক্ত করে তার শরীরের সাথে ধরে আছে। "এক্সকিউজ মি" তখন সে বলছে she said, "Excuse me" যে মাফ করবেন "The padrone asked me to bring this for Sainora" তো তখন কি বলতেছে সে যে ওয়াইফকে যে মাফ করবেন স্যার মানে সে জর্জকে বলতেছে যে স্যার মাফ করবেন প্যাড্রনি আমাদের যে হোটেল কিপার তিনি হচ্ছে আমাকে এটা পাঠিয়েছেন এই যে ম্যাডামের জন্য মানে ওই ওয়াইফ আমেরিকান ওয়াইফের জন্য এই বিড়ালটা সে পাঠিয়েছেন
তো এখানে গল্পটা শেষ। তো এটা হচ্ছে ছোট গল্প। তো এই বিষয়টা এখানে পড়ে কি মনে হচ্ছে না যে এরপরে আরো কিছু থাকা উচিত ছিল বা আরো কিছু আছে যে এরপরে হাসব্যান্ড কি বলে বা ওয়াইফ এর রিঅ্যাকশনটা কেমন হয়? এরকম একটা কিছু কিন্তু আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে এরপরে কি? কিন্তু এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য যে শেষও হইল না শেষ। ঠিক আছে? তো এখানে পরের কি হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। যাই হোক। তো এই গল্পটার মূল বিষয়টা আমরা কি দেখতে পেলাম? সেটা হচ্ছে যে অ্যা এখানে এইটুকের মধ্যে কি বোঝা গেল? এই যে এইটুক এটুকের মধ্যে বোঝা গেল যে একজন ওয়াইফ সে তার হাসব্যান্ডের কাছে কোনো অ্যাটেনশন পাচ্ছে না, হাসব্যান্ডের কাছে কোনো ইম্পোর্টেন্স পাচ্ছে না। কিন্তু একজন হোটেল ওনার, একজন রেসপন্সিবল ম্যান সে কি করছে? তার যে এই যে ছোট একটা ইচ্ছা মানে সে হাসব্যান্ডের কাছে এত বায়না করছে একটা বিড়াল চায় কিন্তু হাসব্যান্ড সেটা কানে নিচ্ছে না। কিন্তু একজন হোটেল ওনার সে কি করছে? তার জন্য একটা বিড়াল পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এই বিড়ালটা কি সেই বিড়ালটা ওই বিড়াল বাচ্চা যেটা নেওয়ার জন্য ওয়াইফ গেছিল সেটা তো সে হারিয়ে ফেলল। এটা তো পেল না। কিন্তু সে কি করছে? ওই ওয়াইফ যে মানে ওয়াইফের একটা ইচ্ছা, ওই আমেরিকান ওয়াইফের একটা ইচ্ছা, ছোট একটা ইচ্ছা সেটা পূরণ করার জন্য সে একটা টর্টয়েস ক্যাট নিয়ে এসে ওই মেইডকে দিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এটা থেকে কি বোঝা গেল যে ওয়াইফটা লনলিনেস এ ভুগতেছে কারণ সে তার হাসব্যান্ডের ভালোবাসা পায় না। আর হাসব্যান্ড সে বই পড়ায় ব্যস্ত। সে তার বইয়ের দিকে মনোযোগ দিচ্ছে না, বউয়ের দিকে। আর যে হোটেল ওনার সে হচ্ছে রেসপন্সিবল ম্যান। তিনি হচ্ছে তার হোটেলে যে গেস্টরা আসেন সবার সব দিকে খেয়াল রাখেন। যাতে তাদের সময়টা ভালো কাটে এটা তার দেখা দায়িত্ব। এজন্য তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। ঠিক আছে? তো এখানে গল্পের আমরা এটাই ছিল আমাদের ক্যাট ইন দি রেইন গল্প। তো গল্পটা আমি হচ্ছে চেষ্টা করেছি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে একদম বুঝিয়ে বলার। এখন আপনাদের কাছ থাকবে এইটার সামারিটা পড়া আর এটার থিমটা কি সেটা হচ্ছে আপনারা বের করবেন। আপনারা হচ্ছে এটার সামারিটা পড়বেন প্লাস হচ্ছে এটার থিমটা কি? এটাতে আমরা কি বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে লিখবেন। হোমওয়ার্ক করবেন। চাইলে আপনারা গ্রুপে পোস্ট করতেও পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফেজ।